প্রিয় চিকিৎসক বৃন্দ, আসসালামু আলাইকুম। পেডিয়াট্রিক্স এর সিলেবাস ডিসকাশন এবং ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ আরশাদ হোসেন, আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ এই সেশনে। আমাদের প্রোগ্রামের মূল এজেন্ডা হচ্ছে সিলেবাস ডিসকাশন। সিলেবাস ডিসকাশন নিয়ে আমাদের দুজন জনপ্রিয় মেন্টর ডক্টর কানিজ ফাতেমা তন্নি এবং ডক্টর আজরাফ মাহাদি স্যার আছেন। এর বাইরে আমাদের সাথে আরো দু একজন যোগ দিতে পারেন। তো আমি আপনাদেরকে শুরুতে যে বিষয়টা ইনস্ট্রাকশন দিব সেটা হচ্ছে যে আপনারা একটু চেষ্টা করবেন আমাদের যে আজকের যে সিলেবাস ডিসকাশন এই প্রোগ্রামটি আসলে আপনাদের শুরুতেই আমরা করে দিচ্ছি। সিলেবাসটা যদি আপনি সঠিকভাবে জানেন, সিলেবাসটা যদি সঠিকভাবে আপনি পড়ার সাথে সমন্বয় করেন, তাহলে আপনার প্রিপারেশনটা অনেকাংশে অনেক সহজ হয়ে যাবে। এই জন্য সেই চিন্তা থেকে আমরা আজকের এই প্রোগ্রামটা রেখেছি আপনাদের জন্য। তো আমাদের আজকে ওভারঅল পেপার 1, 2, 3 তিনটায় ডিসকাশন হবে। এরপরও আমাদের জেনেসিসে যারা ডক্টর আছেন, যারা জেনেসিসে অ্যাডমিট হয়েছেন অলরেডি, তাদের জন্য প্রত্যেকটা ক্লাসে একটা সাজেশন, প্রত্যেকটা ক্লাসে আমাদের মেন্টররা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবে কোন টপিক থেকে কি লাগবে না লাগবে, কোনটা আমাদের সিলেবাসে আছে কোনটা নেই। তবে এখন শুরুতেই যদি আপনি ওভারঅল একটা ধারণা পেয়ে যান, আপনার পরবর্তী প্রস্তুতিতে অনেক বেশি সহায়ক হবে। তো আজকে আমাদের প্রোগ্রামের প্রথমেই আমরা সিলেবাস ডিসকাশন করব, এরপরে ফাইনালি আমরা কিছু ঘোষণা দিব। আমাদের এখানে যুক্ত আছেন আমাদের জেনেসিসে যারা আগে থেকে ফাউন্ডেশন বেসে ভর্তি আছেন, এসব ডক্টর আছেন। এর বাইরে আমরা আজকের এই প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত রেখেছি। এখানে আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে এটা শেয়ার হচ্ছে, জেনেসিস পিজি চ্যালেঞ্জারে হচ্ছে, জেনেসিস পিজি এন্ট্রান্স থেকে লাইভ হচ্ছে। তো লাইভে যারা যুক্ত আছেন তাদের জন্য আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, আপনাদের কোনো বিষয় জানার থাকে, কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা সেই কোশ্চেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সাথে সাথে। আর কোনো কারণে যদি সাথে সাথে না পাই, তাহলে আমরা শেষের দিকে আমাদের আনসার গুলো দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভর্তিকৃত ডক্টর যারা আছেন, যারা আমাদের সাথে জুমে জয়েন করেছেন, জুমে সবাই জয়েন করার সুযোগ আছে, কারণ আমরা এই লিঙ্কটা ওপেন করে দিয়েছি সবার জন্য। তো যারা আমাদের সাথে জুমে লিঙ্ক কানেক্টেড আছেন, তারাও হচ্ছে যে তাদের জন্য অনুরোধ হচ্ছে যে আপনি ভালোভাবে শুনবেন কি কি বলছে স্যাররা ম্যাডামরা, এটাকে ভালো করে শুনবেন। এরপরে আপনাকে যখন আমরা সুযোগ দিব যে কোনো বিষয়ে আপনার কনফিউশন আছে কিনা বা কোনো একটা বিষয় আবার রিপিট করার দরকার আছে কিনা, এই বিষয়টা আপনারা যখন আমরা সুযোগ দিব তখন আপনি কোশ্চেনটা করবেন। আর আপনাদের জন্য এখন একটা ইনস্ট্রাকশন হচ্ছে, আপনারা একটু চেষ্টা করবেন সবাই মিউট থাকার জন্য। কারণ দেখা যাচ্ছে যে একজন আনমিউট থাকলে এটা আরেকজনের জন্য বিরক্তিকর কারণ হয়ে যায়, আমাদের যে প্রোগ্রামের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একটু চেষ্টা করবেন মিউট থাকার জন্য। কোনো কোশ্চেন যদি আপনার আর্জেন্ট মনে হয় যে এই কোশ্চেনটা আমার এখনই তো করা দরকার, পরে মনে থাকবে না, তাহলে সেই কোশ্চেন আমাদেরকে মেসেজ করবেন। মেসেজের মাধ্যমে আমরা আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা শেষের দিকে আমরা যখন সময় দিব তখন আপনি কোশ্চেন করবেন। আমাদের মেন্টর আছেন, আমরা আছি, সবাই আপনার কোশ্চেনের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমরা সরাসরি আমাদের মূল পর্বে চলে যাব। আজকে আমাদের সামনে দুজন জনপ্রিয় মেন্টর আছেন জেনেসিসের, ডক্টর আজরাফ মাহাদি এবং ডক্টর কানিজ ফাতেমা তন্নি। এই দুইজন মেন্টর আপনাদের অধিকাংশ ক্লাস নিয়ে থাকবেন এবং তাদের সাথে আপনাদের অনেক কথা হবে। আজকে আপনাদের একটা ভালো সুযোগ যে আপনি মেন্টরদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। পরবর্তীতে দেখা যাবে যে অনেক সময় আপনি অনেক সুযোগ থাকা সত্ত্বেও পাবেন না। শুরুতেই আপনার যে কনফিউশন গুলো আছে, শুরুতেই আপনার যে সমস্যাগুলো আছে, শুরুতেই আপনার পড়ার স্ট্র্যাটেজিটা কেমন হবে, আজকে এই দুইজন মেন্টরের কাছ থেকে আপনারা সেটা জেনে নেবেন। তো এই পর্যায়ে আপনাদের সামনে আমরা শুরুতেই পেপার 1 এবং পেপার 3 ক্লিনিক্যাল অংশ, পেপার 1 এবং পেপার 3 ক্লিনিক্যাল অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন ডক্টর কানিজ ফাতেমা তন্নি, জেনেসিসের মেন্টর। আমি ডক্টর কানিজ ফাতেমা তন্নিকে অনুরোধ করতেছি তার নির্ধারিত যে অংশটুকু আছে ডিসকাশন করার, এটা করবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কানিজ ফাতেমা তন্নি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সিলেবাস ডিসকাশন সেশনে। আর আমার সাথে আছেন ডক্টর আজরাফ মাহাদি ভাইয়া। তো আমি আজকে আলোচনা করব পেডিয়াট্রিক্স পেপার 1, 2, 3। এফসিপিএস পরীক্ষা হচ্ছে, আমরা সবাই জানি যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা প্রতি বছরই দুইটা সেশনে হয়ে থাকে, জানুয়ারি সেশন এবং হচ্ছে জুলাই সেশন। তো বিসিপিএস হচ্ছে 2001 সালের জুলাই থেকে খুব সুন্দর একটা সিলেবাস বিসিপিএস থেকে দেয়া হয়েছে এফসিপিএস পার্ট 1 পেডিয়াট্রিক্স এর জন্য। তো আপনারা সবাই হচ্ছে একদম প্রথমেই হচ্ছে অবশ্যই সিলেবাসটা কালেক্ট করে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে বিসিপিএস কি এই সিলেবাসটা ফলো করে? অ্যাকচুয়ালি কি ফলো করে? হ্যাঁ, অবশ্যই করে, কারণ এই সিলেবাসটা এত সুন্দর করে করা। তো আপনারা যখন হচ্ছে সিলেবাসটা পাশে রাখবেন এবং আমাদের ক্লাস করবেন বা আপনারা যখন নিজেরা করবেন, বুঝতে পারবেন যে হচ্ছে সিলেবাসটা মোটামুটি ভালোই ফলো করা হয়। এবং আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখেন যদি, তখনও দেখবেন যে হ্যাঁ সিলেবাসটা ফলো করা হয় মোটামুটি।
তো এবার আসি আমরা এফসিপিএস পার্ট 1 পেডিয়াট্রিক্স এর পেপার 1 নিয়ে। তো পেপার 1 এ মূলত আমাদের তিনটা অংশ থাকে। এক নম্বরে হচ্ছে আমাদের অ্যানাটমি, তারপর 2 নম্বরে হচ্ছে আমাদের বিহেভিয়ারাল সায়েন্স ইথিক্স, আর 3 নম্বরে হচ্ছে মেডিকেল স্ট্যাটিস্টিক্স বা বায়োস্ট্যাটিস্টিক্স যেটা। তো টোটাল আপনার পরীক্ষায় কোশ্চেন থাকে হচ্ছে যে কোশ্চেন থাকবে 50টা পরীক্ষা ও 50টা কোশ্চেন আপনাকে অ্যান্সার করতে হবে 100 মিনিটের মাঝে। তো 50টা কোশ্চেনের মধ্যে আপনার অ্যানাটমি থেকে কোশ্চেন পাবেন 42 থেকে 43টা কোশ্চেন অ্যানাটমি থেকে থাকবে। আপনার স্ট্যাটিস্টিক্স থেকে থাকবে 3টা কোশ্চেন বা 4টা কোশ্চেন, আর ইথিক্স থেকে থাকবে 2টা, মানে একটু ভ্যারি করে। তো এবার আসি হচ্ছে আমাদের অ্যানাটমি নিয়ে। অ্যানাটমির মধ্যে যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে পেডিয়াট্রিক্স, তো আমরা যখন ক্লাস শুরু করব বা আমরা যখন পড়া শুরু করব, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে অ্যানাটমির ব্যাপারে যে আমাদেরকে কোন জিনিসটা, যেহেতু আমাদের সাবজেক্ট পেডিয়াট্রিক্স, আমাদেরকে কোন জিনিসটাতে বেশি এমফাসাইজ করতে হবে সেটা যেন আমরা একটু খেয়াল রাখি। এটা আমাদের প্রথমেই পড়া শুরু, মানে আপনার যখন পড়া শুরু করবেন এর আগে আপনি মাথায় একটা ওভারঅল একটা প্ল্যান সেট করে নেবেন। কেন বলছি, কারণ আপনি যখন পড়বেন অ্যানাটমি আপনি পুরোটাই পড়বেন, ভালো কথা, কিন্তু আপনাকে দেখা যাবে যে যদি আপনি ফাউন্ডেশন ব্যাচে ক্লাস করেন বা ক্লাস করেন, তখন দেখা যাবে ওভারঅল সিলেবাসটা কিন্তু সবার জন্য থাকবে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে ওই ফাউন্ডেশন ব্যাচের সবার ক্লাসের মাঝে সবার সাথে যখন ক্লাস করবেন, মানে আপনার ক্লাসে আপনার সার্জারির ফ্যাকাল্টির ডক্টররাও থাকবেন, গাইনি অবসের ডক্টররাও থাকবেন, বা অপথ্যালমোলজি, স্কিন, তারপর হচ্ছে আদার্স যে সাবজেক্টের সবাই থাকবে। তো আপনাকে মাথায় রাখতে হবে যে আমার সাবজেক্ট পেডিয়াট্রিক্স, আমি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দেবো পেডিয়াট্রিক্সে, তাহলে আমাকে কোন জিনিসটা বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে কি অ্যানাটমির মধ্যে আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এমব্রায়োলজি এবং হিস্টোলজি। তো আর হচ্ছে সাথে হেড নেক নিউরোটমি। তো আমি হচ্ছে প্রথমে আপনাদের যে বিসিপিএস এর যে সিলেবাসটা, ওটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা নিয়ে একটু বলছি। মার্কস ডিস্ট্রিবিউশনে দেখবেন যে একদম প্রথমেই আছে যে সেল বায়োলজি আমরা বুঝতেই পারছি এটা হিস্টোলজির পার্ট। সেল বায়োলজি থেকে কোশ্চেন থাকে আপনার 3 থেকে 4টার মতো, একটু ভ্যারি করে, যেহেতু একটা রেঞ্জ দিয়ে দিয়েছে 3 থেকে 4টা। তারপর 2 নম্বরে হচ্ছে আপনার ডেভেলপমেন্টাল অ্যানাটমি, মানে হচ্ছে এমব্রায়োলজির মধ্যে আবার 2টা ভাগ কিন্তু আপনাদের বুঝতে হবে, যে জেনারেল এবং হচ্ছে স্পেশাল বা সিস্টেমিক। তো জেনারেল এবং সিস্টেমিক মিলে এমব্রায়োলজি থেকে মোটামুটি 6 থেকে 8টা কোশ্চেনের মতো থাকে, বা একটু বেশিও হতে পারে। এমব্রায়োলজিতে আমাদেরকে অবশ্যই স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। তারপর আসি আমাদের 3 নম্বরে যেটা, যে জেনারেল অ্যানাটমি এবং টপোগ্রাফিক অ্যানাটমি। এর মধ্যে আপনার আছে হচ্ছে সিস্টেমিক অ্যাপ্রোচ টু দ্য বডি স্ট্রাকচার এন্ড হচ্ছে ইনক্লুডিং সারফেস অ্যানাটমি। তো এই টোটাল ব্যাপারটা, যে জেনারেল অ্যানাটমি এবং টপোগ্রাফিক অ্যানাটমি থেকে আপনাদের মোটামুটি 6 থেকে 8টা কোশ্চেন থাকবে। তারপর নেক্সট থাকছে হচ্ছে আপনার হিস্টোলজি, মানে আমরা সেল বায়োলজি টোটাল হিস্টোলজি, কিন্তু সেল বায়োলজিটা আলাদাই হচ্ছে, স্পেশালি বলা হচ্ছে 3 থেকে 4টা কোশ্চেন। আর টোটাল হিস্টোলজি মানে হচ্ছে আদার্স হিস্টোলজি বলতে ওখানে আপনার হচ্ছে মেইনলি সিস্টেমিক পার্টটাই আসে, ওখান থেকে মোটামুটি 3 থেকে 5টা কোশ্চেন থাকে। তারপর আসি আমাদের নেক্সট টপিক, যেটা ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি থেকে আমাদের মোটামুটি 5টা কোশ্চেন থাকে। তারপর হচ্ছে সেকশনাল অ্যানাটমি এবং অ্যানাটমি অফ ইমেজিং। এই পোর্শনটা হচ্ছে আপনাদের এখান থেকে 4 থেকে 6টা কোশ্চেন থাকে। আর তারপর হচ্ছে আমাদের বেসিক অ্যানাটমি, রিলেভেন্ট ফিজিওলজিক্যাল প্রসেস এন্ড হচ্ছে রিলেটেড ডিসঅর্ডারস। তারপর হচ্ছে অ্যানাটমি রিলেভেন্ট টু ক্লিনিক্যাল প্রসিডিউর এন্ড রিলেটেড প্রবলেমস, এখান থেকে 4 থেকে 6টা কোশ্চেন। তো এইগুলো আসলে আপনি যদি এই মার্কস ডিস্ট্রিবিউশন যদি দেখেন, তাহলে আপনার মাথায় একটা কোশ্চেন আসবে যে আচ্ছা এভাবে ভাগ করে দেয়, আমাকে কি এভাবে পড়তে হবে? আসলে ব্যাপারটা তা না, আপনি পড়তে হবে, বা আমাদের ক্লাসগুলো করলে বুঝবেন যে আপনার ক্লাস থাকবে আপনাদের এমব্রায়োলজি, হিস্টোলজি, তারপর হচ্ছে আপনাদের নিউরো অ্যানাটমি, হেড নেক, অ্যাবডোমেন, থোরাক্স, এক্সট্রিমিটি। তাহলে এই 7টা ক্লাস আপনি যখন ওভারঅল কমপ্লিট করবেন, তখন দেখবেন যে আপনার এই সেগমেন্ট বা মার্কস ডিস্ট্রিবিউশন যে সেগমেন্ট অনুযায়ী করা হয়েছে, ওগুলো আপনাদের অটোমেটিক্যালি কভার হয়ে যাবে। তার মানে আপনারা সিলেবাস দেখে ভয় পাবেন না যে আচ্ছা তাহলে এখন আপনার জেনারেল অ্যানাটমি এন্ড টপোগ্রাফিক অ্যানাটমি এখান থেকে কোন পোরশন পড়বো, এগুলা নিয়ে কিচ্ছু আপনাদের ভাবতে হবে না। আপনারা একদম হচ্ছে টপিক ওয়াইজ যখন পড়া আপনাদের ফুল সিলেবাসটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবেন যে এই সেগমেন্ট অনুযায়ী আপনাদের সব কিছুই মোটামুটি পড়া হয়ে যাবে।
আর বাকি যে পোর্শন থাকে যে বিহেভিয়ারাল সায়েন্স এন্ড মেডিকেল ইথিক্স, এই টপিকটা অ্যাকচুয়ালি কোথাও ওরকম ভাবে গুছানো ওরকম ভাবে নাই, কিন্তু আমাদের জেনেসিস আপনাদের জন্য খুব ভালো খবর যে আমাদের জেনেসিসে এই ক্লিনিক্যালের যে পেডিয়াট্রিক্সের যে ক্লিনিক্যালের শীটগুলো আছে এর সাথে হচ্ছে আমাদের খুব সুন্দরভাবে একটা শীট তৈরি করা হয়েছে। আমাদের জনপ্রিয় স্যার ডক্টর আবু তালহা স্যার তৈরি করেছেন বিহেভিয়ারাল সায়েন্স, মেডিকেল ইথিক্স এবং কমিউনিকেশন স্কিল নিয়ে একটা ভালো শীট আছে, আপনারা সেটা দেখতে পারেন, যেটা আমাদের সময় আমরা পড়তেই পারিনি, এটা আমাদের সময় ছিল না। তো আপনাদের জন্য সেটা তাহলে অনেক ভালো খবর। আর আরেকটা যেটা লাস্ট টপিক, যেটা মেডিকেল স্ট্যাটিস্টিক্স। মেডিকেল স্ট্যাটিস্টিক্সও আপনি পড়তে চাইলে অনেক পড়তে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে এই 3 মার্কসের জন্য আমি কতটুকু সময় দিব বা কি করব। তো মেডিকেল স্ট্যাটিস্টিক্সও আমাদের আমাদের শ্রদ্ধেয় ডক্টর শরীফ ভাইয়া খুব ভালো ক্লাস নিয়ে থাকেন। তো আপনারা ওনার ক্লাসটা ফলো করলে মোটামুটি যে টপিক এখানে দেয়া আছে মেডিকেল স্ট্যাটিস্টিক্সের, সেগুলো মোটামুটি কভার হবে। তো এবার আমি আসি একটু সেল বায়োলজি নিয়ে। তো সেল বায়োলজি যে 3 থেকে 4টা কোশ্চেন, এখানে আপনারা যখন পড়া শুরু করবেন সেল বায়োলজি আর হচ্ছে সাথে হিস্টোলজি, মানে সেল বায়োলজি থেকে 3 থেকে 4টা কোশ্চেন আর হিস্টোলজি থেকে মোটামুটি 3 থেকে 5টা কোশ্চেন, মানে আপনি মাথায় রাখেন যে হিস্টোলজি, টোটাল হিস্টোলজি থেকে আমাকে 8 থেকে 10টা কোশ্চেন আমাকে ফেস করতে হবে। তো বইয়ের ব্যাপারে আমি বলবো যে আপনার বইয়ের ব্যাপারে হচ্ছে হিস্টোলজির ক্ষেত্রে আপনারা তো জ্যানকুইরা রাখবেন। তো জ্যানকুইরাটা ফলো করা হয়। আমাদের শীটগুলো, আমাদের জেনেসিসের যে শীটগুলো তৈরি করা হয়েছে, শীট তৈরি করা হয়েছে হিস্টোলজি, সেটা মানে জ্যানকুইরা থেকেই তৈরি করা। তো আপনারা, আমি বলবো যে যেমন প্রথমেই যে আমি আজকে বলবো না যে আমি প্রথমেই বিশাল একটা বড় বড় বইয়ের লিস্ট, বুক লিস্ট বলবো আপনাকে, আমি সেটা বলবো না। আমি বলবো যে আপনারা ক্লাস যখন করবেন, ক্লাসে আপনাদেরকে ক্লাস করলে আপনারা বুঝতে পারবেন যে কোন বইটা আমাকে পড়তে হবে, কোন বইটা আমাকে পাশে রাখলেই হবে, মেইনলি আমি শীট পড়বো। তো এটা আমি আজকে তাহলে বইয়ের বুক লিস্ট আমি বলবো না। তো সেল বায়োলজির ক্ষেত্রে দেখেন কয়েকটা জিনিস, যে সেল বায়োলজি যখন আপনি হচ্ছে পড়বেন, যে সেলুলার যে অর্গানেলস গুলোর স্ট্রাকচার করবেন, ফাংশন গুলো খুব ভালো করে আপনাকে পড়তে হবে, কারণ দেখবেন যে ফাংশন গুলো থেকে প্রচুর কোশ্চেন। আপনারা আরেকটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই এই সিলেবাসের সাথে আরেকটা জিনিস অবশ্যই প্রথমেই কালেক্ট করবেন পড়া শুরুর আগেই, সেটা হচ্ছে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক আমি বলবো না যে আপনারা সলভ করবেন, কারণ অ্যাকচুয়ালি বিসিপিএস এর কোশ্চেন গুলো কিন্তু সেভাবে পাওয়া যায় না, যেটা আমরা রেসিডেন্সি পরীক্ষার সময় আমরা কোশ্চেন, মানে রেসিডেন্সি তো কোশ্চেনই পাওয়া যায়, সেরকম ভাবে আমাদের যেমন জেনেসিস লাস্ট আওয়ার আছে, সেরকম ভাবে খুব সুন্দর করে আপনার রেসিডেন্সি কোশ্চেন গুলো পাওয়া যায়। কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে কিন্তু ওভাবে কোশ্চেন গুলো পাওয়া যায় না, বা কোশ্চেন পাওয়া গেলে স্টেম গুলো বা 5টা স্টেমের মধ্যে দেখা যায় 3টা স্টেম আছে বা 4টা স্টেম আছে, বা অনেক সময় কনফিউজিং। তো আমি বলবো যে আপনারা কোশ্চেন ব্যাংকটা শুধু দেখবেন, মেইনলি দেখবেন হচ্ছে আপনার টপিকের জন্য কোন টপিক এসছে, কোন টপিক থেকে কোন কোশ্চেন এসছে, এটা আপনারা দেখবেন একবার যখন আপনি পড়া শুরু করবেন, যখন আপনি ক্লাস করবেন। ক্লাসের পরে আপনার কাজ হচ্ছে, আপনি ক্লাস তো অবশ্যই ফলো করবেন, সাথে আপনার কাজ হচ্ছে যে আপনি ধরেন আজকে হিস্টোলজি ক্লাস হলো আপনার, তাহলে আপনাকে দেখতে হবে যে হিস্টোলজি থেকে কি কি কোশ্চেন প্রিভিয়াসলি এসেছে, মানে টপিক কোশ্চেন টপিক গুলো। চাইলে আপনারা হচ্ছে যেমন সেল বায়োলজি থেকে কি কোশ্চেন আসছে, সেটা আপনার একটা সুন্দর করে একটা খাতা তৈরি করে সেখানে আপনারা নোট ডাউন করতে পারেন যে এটা এত, মানে ধরেন সেল বায়োলজির মধ্যে মাইটোকন্ড্রিয়ার ফাংশন বেশ অনেকবার আসছে মাইটোকন্ড্রিয়ার ফাংশন, এরকম করে আপনারা লিখে রাখতে পারেন। এটা সুবিধা, মানে পড়া যখন শুরু করবেন প্রথম থেকে যদি আপনি পড়াটাকে গুছিয়ে শুরু করেন, তাহলে আপনার জন্য খুব সুবিধা হবে। প্রথম থেকে যদি আপনি পড়ার সময় পড়াটা একদম আপনি যদি ছড়িয়ে পড়াশোনা করেন, যে আমি এখান থেকে একটু পড়লাম, এটা একটু পড়লাম, কোনো কিছু গুছানো নাই, তখন কি হবে কি, আপনি যখন পড়ছেন, প্রথমবার যখন পড়ছেন বা পরীক্ষা দিচ্ছেন, ক্লাস হচ্ছে ধরেন 3 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর, তো তখন কিন্তু আপনি খুব সময় পাচ্ছেন যে আমি 1 সপ্তাহ ধরে হিস্টোলজি পড়লাম। কিন্তু আপনি কখন আপনি এটা সাফার করবেন জানেন, এই পড়াটা যদি অগোছালো থাকে সেটা সাফার করবেন যখন আপনার পরীক্ষার 1 মাস, পরীক্ষার 1 মাস আগে আমাদের পুরো সিলেবাসটা মোটামুটি কমপ্লিট, 1.5 মাস আগে মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যায়। তো লাস্ট এই 6 মাস সেশনের মধ্যে আপনি যখন লাস্ট 1.5 মাসে আসবেন, যে তখন দেখবেন যে আপনি ওই 1.5 মাসের মধ্যে আপনি আগের মোটামুটি এতদিন ধরে যা পড়েছেন তা আপনাকে পড়তে হবে। আপনাকে পেপার 1, 2, 3 এর সব প্রতিটা টপিকই আপনাকে পড়তে হবে। তো আপনি যখন পড়া করবেন, অবশ্যই মাথায় রাখবেন যে এই জিনিসটা আমি একবারে গুছিয়ে ফেলবো, গুছিয়ে আমি পড়াটা রেডি রাখবো, যাতে আমি পরীক্ষায় 1.5 মাস আগে আমি খুব সহজ হয় আমার জন্য পড়াগুলো। তো এবার যে সেল বায়োলজির মধ্যে যেমন সেল স্ট্রাকচার আর ফাংশন গুলো অবশ্যই ভালো করে পড়বেন। আর
সেল সাইকেল কিছু পড়া আছে জানেন যে অ্যানাটমি, ধরেন পেপার 1, 2, 3 কিছু কিছু টপিক আছে ওভারল্যাপ করে। যেমন হচ্ছে সেল বায়োলজির মধ্যে যখন যদি আপনি সেল সাইকেল আর হচ্ছে আপনার সেল ডিভিশন এই দুইটা টপিক যদি আপনি এখানে খুব ভালো করে পড়েন, সেল সাইকেল আপনি নিউপ্লাজমে গিয়ে পাবেন। নিউপ্লাজম মানে প্যাথোলজি যখন নিউপ্লাজম পড়বেন সেখানে আপনি সেল সাইকেল সম্পর্কে যদি এখানে ভালো করে পড়ে ফেলেন, আপনার প্যাথোলজিতে ওটা আপনার জন্য খুব আরো সহজ, মানে আপনি এগিয়ে গেলেন। অথবা আপনার প্যাথোলজি ক্লাস যদি আগে হয়, প্যাথোলজিতে আপনি সেল সাইকেল খুব ভালো করে পড়বেন, যাতে আপনার হচ্ছে অ্যানাটমি যখন পড়বেন সেল বায়োলজি, সেক্ষেত্রে আপনার সেল সাইকেলটা ভালো করে পড়া হয়ে যাচ্ছে। তারপর সেল ডিভিশন, সেল ডিভিশন হচ্ছে আমরা যখন পড়ি মনে হয় যে আল্লাহ খুব সহজ টপিক, কিন্তু এই সহজ টপিক থেকেই কিন্তু অনেক সময় একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন আসে। কিভাবে আসে? সেল বায়োলজির মধ্যে সেল ডিভিশনটা যখন আপনি পড়বেন অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন, কারণ সেল ডিভিশন যদি আপনি কনসেপ্ট ক্লিয়ার করে পড়েন তাহলে এই পড়াটা আপনার, এই অ্যাসেটটা আপনার কাজে লাগবে আপনি যখন প্যাথোলজিতে জেনেটিক্স পড়বেন। জেনেটিক্স যখন পড়বেন তখন দেখবেন সেল ডিভিশনের এই ছোট ছোট বিষয়, মানে সেল ডিভিশনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেক আপনার কাজে লাগছে, মানে আপনার কাছে পড়তেও ভালো লাগবে। এই গেল হচ্ছে আমাদের টোটাল সেল বায়োলজি। তারপর আসি আমাদের, আমি একবার হিস্টোলজি পার্টটুকু বলে ফেলি। হিস্টোলজি যে হচ্ছে 3 থেকে 5টা কোশ্চেন থাকে। হিস্টোলজি যখন আপনি পড়বেন তখন আপনার হচ্ছে মাথায় রাখবেন যে সিস্টেম অনুযায়ী পড়বেন। যেমন হচ্ছে মাইক্রোস্কোপিক ফিচার্স অফ ডিফারেন্ট স্ট্রাকচার, যেমন মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের মধ্যে আপনার এখানে কিন্তু বেশ নাম দেওয়া আছে, যেমন লিভার, কিডনি, জিআইটি, প্যানক্রিয়াস, রেসপিরেটরি প্যাসেজ সিলেবাসে। তো আপনারা এই সিলেবাসে আপনারা অবশ্যই হচ্ছে সিস্টেম ধরে পড়বেন। যেমন হচ্ছে অ্যাবডোমেন যখন মানে অ্যাবডোমেনের যখন পড়বেন বা যখন হিস্টোলজি যদি আগে পড়েন, সেক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই অ্যাবডোমেনের যে ডিফারেন্ট অর্গান গুলো সেগুলোর হিস্টোলজি মানে সিস্টেমিক পার্টটুকু আপনি ভালো করে পড়ে ফেলবেন। তারপর হচ্ছে রেসপিরেটরি মানে তারপর থোরাক্স যখন পড়বেন সেক্ষেত্রে হচ্ছে আপনি রেসপিরেটরির রিলেটেড সবগুলো আপনি হিস্টোলজি পড়ে ফেলবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হিস্টোলজি সেটা হচ্ছে আপনার নিউরো অ্যানাটমির সাথে যে রিলেটেড যে হিস্টোলজি গুলো ওগুলো আপনি খুব ভালো করে পড়বেন। আর আরেকটা জিনিস যেটা আমাদের ধরেন জিআইটিটা মানে আপনার লিভার, প্যানক্রিয়াস বা হচ্ছে আদার্স জিআই ট্র্যাক্টের অর্গান গুলো ওগুলো আপনার অ্যাবডোমেনের মধ্যে চলে যায়। তারপর হচ্ছে আপনার নার্ভাস সিস্টেমটা হেড নেক নিউরোটমিতে চলে যায়। তারপর রেসপিরেটরি, তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেম, মানে যেমন সার্কুলেটরি সিস্টেম যেটা হিস্টোলজি, সেটা আপনার চলে যায় থোরাক্সের সাথে। কিন্তু একটা জিনিস আমাদের, কিন্তু দুইটা জিনিস আমাদের বাদ পড়ে যায় হিস্টোলজিতে, সেটা হচ্ছে আপনার লিম্ফয়েড সিস্টেম। লিম্ফয়েড সিস্টেমটা আপনারা দেখা যায় একটু অনেক সময় দেখা যায় ভুল করে মিস চলে যাবে, আমরা অনেক সময় গুরুত্ব দিয়ে পড়ি না, কিন্তু লিম্ফয়েড সিস্টেমটা আপনি অবশ্যই খুব ভালো করে পড়বেন। এবং লিম্ফয়েড সিস্টেম যদি আপনি এখানে হিস্টোলজিতে খুব ভালো করে পড়েন তাহলে আপনার এই যে বেসিকটা আপনার কাজে লাগবে আপনি যখন মাইক্রোবায়োলজির সময় আপনি ইমিউনোলজি পড়বেন। তো আপনি অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা এক্সট্রা টপিক যেটা আমরা অনেক সময় ভুলে যাই সেটা হচ্ছে স্কিন টপিকটা ছোট, আমরা অনেক সময় দেখা যায় স্কিনটা পড়তে ভুলে যাই, কিন্তু এটা আমরা এই স্কিন টপিকটা আমরা জন্য অবশ্যই ভালো করে পড়ি, কারণ এখান থেকে কোশ্চেন আসে। এছাড়া হচ্ছে আমাদের হিস্টোলজির বাকি যে বিভিন্ন আপনার ইয়েগুলো সেগমেন্ট, যেমন সেল বায়োলজি আর হচ্ছে সিস্টেমিক বাদ শেষ করার পরে আপনাদের মাঝে থাকে হচ্ছে আপনার বোনস, তারপর হচ্ছে টিস্যুর মধ্যে ডিফারেন্ট টিস্যুর আপনার পজিশন গুলো কোথায়, যেমন এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে আমরা পড়বো, কানেক্টিভ টিস্যু পড়বো, এগুলো পড়বো। তো এগুলো আপনারা যখন পড়বেন মানে ভাগ করেই পড়বেন। তারপর হচ্ছে যেটা আপনার বোনস, তারপর জয়েন্টস, কার্টিলেজ, এই টপিকগুলো আমরা খুব ভালো করে পড়বো, কারণ আমাদের হিস্টোলজি আমাদের পেডিয়াট্রিক্সের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আমরা আসি হচ্ছে, আর হিস্টোলজিতে আমি বললামই যে আপনারা জ্যাঙ্কুইরা রাখতে পারেন, অথবা সাথে হচ্ছে আপনি অবশ্যই মানে জেনেসিস শীটটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে আল্লাহ, এটা তো মানে আপনাদের জন্য জিস্ট, কারণ জ্যাঙ্কুইরা অনেক বড় বই, যেটা আমরা হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারে মানে ফার্স্ট প্রফের আগে 1-1.5 বছর যেটা মানে পড়ার সময় পাই, কিন্তু আপনি 6 মাসে কি পুরো জ্যাঙ্কুইরা মানে ঘাটাঘাটি করবেন? হ্যাঁ, অনেকের আছে যে হ্যাঁ চাইলে আমরা মেন বই ধরে দাগে পড়তে পারি, কিন্তু আমি বলবো যে আপনি যদি আপনি ওই বইটা পড়েন মানে জ্যাঙ্কুইরা যদি পড়েন, তো সেক্ষেত্রে হবে কি আপনি ওই পরীক্ষার আগে দিয়ে, আমি যেটা মানে আমার পার্সোনাল অভিমত যেটা হচ্ছে, পরীক্ষার আগে দিয়ে আপনি টাইম সেট করতে পারবেন না যে আমি এতটুকু পড়তে আমার কত সময় লাগবে। সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে আমাদের শীট মানে জেনেসিস শীটটা যদি আপনি পড়েন, হিস্টোলজির শীটটা, তাহলে আপনি একটা মাথায় আপনার সেট করতে পারবেন যে আচ্ছা শীটে এতটুকু পড়া বা এতগুলো পেজ আছে, এই পড়াটা পড়তে আমার এতক্ষণ টাইম লাগতে পারে।
হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন বিসিপিএস যখন মানে একদম বিসিপিএস যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু পেপার 1, 2, 3 একটানা পরীক্ষা হয়। সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে আমি ওই শেষ মুহূর্তে মানে মেইন পরীক্ষার সময় আমি যাতে খুব কম সময় ভালো করে পড়তে পারি, যাতে আমি পরীক্ষা আমার ভালো হয় সেভাবে আমরা প্রিপারেশনটা নিব এবং পড়াটা গুছাবো। আচ্ছা, তারপর আমি আসি এমব্রায়োলজির পার্টে। এমব্রায়োলজির মধ্যে অবশ্যই হচ্ছে জেনারেল এবং হচ্ছে স্পেশাল বা সিস্টেমিক পার্টটুকু আছে। তো এমব্রায়োলজিটা আমাদের খুব ভালো করেই পড়তে হবে প্রথম থেকে, যখন ক্লাস হবে তখন থেকেই যেন আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি যে আমাদের এমব্রায়োলজি থেকে আমাদের প্রিপারেশন আমাদের স্ট্রং হতে হবে। এমব্রায়োলজির ক্ষেত্রে আমি একটা বলবো যে আপনারা অবশ্যই জেনেসিস শীটটা তো সাথে রাখবেন, আর সাথে অবশ্যই এটা আমি বলবো যে ল্যাংম্যানটা আপনারা রাখবেন। কেন রাখবেন? ল্যাংম্যান থেকে কি দেখবেন? ল্যাংম্যান থেকে আপনারা দেখবেন যে মানে বিগত কয়েক বছরে দেখা গেছে ক্লিনিক্যাল কোশ্চেন তো মানে অ্যানাটমিতে কিন্তু ক্লিনিক্যাল কোশ্চেন ভালোই আসে। ক্লিনিক্যাল কোশ্চেন যে শুধু পেপার 3 তে আসে ব্যাপারটা তা না, অ্যানাটমি ক্লিনিক্যাল কোশ্চেন পেপার 1, 2, 3 তিনদিনই আসে। যেমন এই সেশনে মানে এই রিসেন্টলি যে পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু অ্যানাটমি থেকে ক্লিনিক্যাল কোশ্চেন ভালোই এসেছে। তো আপনারা এটা একটু মাথায় রাখবেন। তো ল্যাংম্যান থেকে আপনারা হচ্ছে দেখবেন ল্যাংম্যানের প্রতিটা চ্যাপ্টারের পরে কিছু ক্লিনিক্যাল টপিক আছে আলোচনা করা হয়েছে। আপনারা জাস্ট একবার দরকার হলে মানে পুরো আপনার যখন এমব্রায়োলজিটা পড়া শেষ হয়ে যাবে, আপনি শীট পড়লেন বা সব পড়ার পরে আপনারা ল্যাংম্যানের ওই প্রতিটা চ্যাপ্টারের শেষে এক্সারসাইজ যে টপিক মানে এক্সারসাইজ দিয়ে কতগুলো আছে টপিক আলোচনা করা হচ্ছে ওগুলো জাস্ট একবার দেখবেন, ধারণা নিয়ে রাখবেন। তো এমব্রায়োলজির ক্ষেত্রে আমি বলবো যে প্রথমেই কোনটা কি দিয়ে পড়া শুরু করবো, প্রথমেই আমরা হচ্ছে ডিয়াবেটিস দিয়ে পড়া শুরু করবো। কারণ এমব্রায়োলজি যে হচ্ছে মোটামুটি 8 থেকে যে 10টা কোশ্চেন আসে সেখান থেকে তার মধ্যে আপনি হচ্ছে ডিয়াবেটিক্স এর কোশ্চেনই আসে প্রায় 3টা বা 4টা, 3টা তো মাস্ট, 4টাও হতে পারে। তো তাহলে আমি যেহেতু জানি যে আমি কোশ্চেন আমি ফেস করবই, তাহলে আমি কেন এই সুযোগটা আমি মিস করব? আর ডিরাইভেটিভস হচ্ছে এমন ব্যাপার যে হচ্ছে আপনি যতই মানে বুঝে পড়েন বা মুখস্থ আপনাকে করতে হবে, বুঝে মুখস্থ করতে হবে। তো আর এই এমব্রায়োলজির যে ডিরাইভেটিভস গুলো আপনি মানে শুরু করবেন এমব্রায়োলজি পড়া শুরু করবেন ডিরাইভেটিভস দিয়ে, পড়া শেষ করবেন ডিরাইভেটিভস দিয়ে। পরীক্ষার আগে মানে পরীক্ষা হলে যাওয়ার আগে যদি বলেন যে কোন টপিকটা শেষ আমি পড়বো, কোন টপিকটা পড়ে আমি পরীক্ষা হলে ঢুকবো, সেটাও আমি বলবো যে আপনি এমব্রায়োলজির ডিরাইভেটিভস গুলো পড়ে পরীক্ষা হলে ঢুকবেন। কারণ এগুলো খুবই মানে এতটাই গুরুত্বপূর্ণ এবং এগুলো আসে। এবং এই জানা কোশ্চেন যে এই কোশ্চেন এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন থাকবে, তো এই জানা কোশ্চেন যদি আমাদের পরীক্ষা হলে ভুল হয় তাহলে আমাদের জন্য খুবই দুঃখজনক হবে ব্যাপারটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বিসিবিএস যে 50টা কোশ্চেন আসে, 50টা কোশ্চেনের জন্য যে 100 মিনিট সময় পাওয়া যায়, তো এখানের মধ্যে কিন্তু 100 মিনিট সময় মানে কি প্রতিটা কোশ্চেনের জন্য আমি 2 মিনিট সময় পাচ্ছি। তো 2 মিনিট কি তাহলে কি আমি এমব্রায়োলজি ডিরাইভেটিভস এর জন্য যে একটা মানে 3টা কোশ্চেন বা 4টা কোশ্চেন আমি কি 8 মিনিট সময় নষ্ট করবো এখানে? না, কখনোই না। ডিরাইভেটিভস কোশ্চেন আপনার যাতে হাইয়েস্ট মানে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে যেন আপনি অ্যান্সার করতে পারেন, তাহলে কি আপনাকে এতটা ভালোভাবে পড়তে হবে যে আমি ডিরাইভেটিভস এর কোশ্চেন আমি দেখেই যেন অ্যান্সার করে ফেলতে পারি। তাহলে বাকি যে আপনার 2 মিনিটের মধ্যে যে বাকি 1.5 মিনিট রয়ে গেল সেটা আপনি বোনাস হিসেবে ব্যবহার করবেন যখন হচ্ছে আপনার যখন দেখা যায় সিনারিও বেসড যে কোশ্চেন গুলো থাকে বা কিছু কোশ্চেন যেমন নিউরোঅ্যানাটমি হেডনেকের কোশ্চেন কিন্তু একটু কঠিন করে আসে, হুবহু আসে না। তো ওই আপনি ওই সময়গুলো মানে আপনার সময়গুলো আপনি সেভ করবেন যে কোশ্চেন আপনাকে বেশি ভাবতে হবে বা চিন্তা করে অ্যান্সার করতে হবে সেখানে। আর এখন যেহেতু হচ্ছে 50টা কোশ্চেনের মধ্যে হচ্ছে 25টা এমসিকিউ মানে 50% হচ্ছে এমসিকিউ, 50% হচ্ছে সিঙ্গেল বেসড অ্যান্সার করার সময় আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করতে হবে। আপনি সময় বাঁচাবেন হচ্ছে সিঙ্গেল বেসড অ্যান্সার করার জন্য, তারপর হচ্ছে একটু ইলাবোরেট যে কোশ্চেন সেগুলো অ্যান্সার করার জন্য। তার মানে আমাদের ডিরাইভেটিভস ভালো করে পড়তে হবে। তারপর যেটা আসে ডিরাইভেটিভস পড়ার পরে আপনার বাকি কিছু কোশ্চেন আসে অ্যানাটমি মানে সিস্টেমিক ছাড়াও বাকি কিছু কোশ্চেন জেনারেল এমব্রায়োলজির মধ্যে আপনার কিছু টপিক যেমন হচ্ছে প্লাসেন্টা, অ্যামনিওটিক ফ্লুইড, তারপর হচ্ছে আপনার টুইনিং, এগুলো থেকে বেশ ভালোই কোশ্চেন আসে মানে মাল্টিপল প্রেগন্যান্সি বা হচ্ছে প্লাসেন্টাল ফাংশন, এগুলো থেকে খুব ভালো ফিটাল সার্কুলেশন, তারপর ফিটাল সার্কুল আফটার বার্থ কি চেঞ্জ হয়, এই জিনিসগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। বিশেষ করে ফিটাল সার্কুলেশনটা আমাদের খুব ভালো করে পড়বো। ফিটাল সার্কুলেশন আপনি এমব্রায়োলজিতে একবার পড়বেন, তারপর আপনি হচ্ছে যখন থোরাক্স পড়বেন তখন একবার পড়বেন, তারপর আপনি ক্লিনিক্যালেও পড়বেন, তারপর আপনি যখন ফিজিওলজিতে যখন হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বেন তখন সেখানেও পড়তে পারেন। কিন্তু আপনি অবশ্যই তো ক্লিনিক্যালেও পড়বেন, অ্যানাটমিতেও পড়বেন, এমব্রায়োলজি ভালো করে পড়বেন, কারণ এখান থেকে কোশ্চেন আসে, খুব ভালো কোশ্চেন আসে এবং কনসেপ্ট ক্লিয়ার করে আমরা ছবি দেখে ভালো করে পড়বো।
আর অ্যানাটমির ক্ষেত্রে অবশ্যই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা পড়ার সময় অবশ্যই পাশে কালার গ্লাস রাখবেন, এবং ছবি দেখে দেখে পড়লে আপনাদের পড়াটা লং লাস্টিং হয়, মানে মনে থাকে ভালো। তারপর অ্যানাটমির মধ্যে আপনার এমব্রায়োলজির মধ্যে এই খুচরা টপিক যেগুলো আমি যে আপনার ইগুলো যেটা বললাম যে প্লাসেন্টা, অ্যামনিওটিক ফ্লুইড বা হচ্ছে কোরিয়ন, অ্যামনিয়ন, এগুলো পড়ার পরে মাল্টিপল প্রেগন্যান্সি এগুলো পড়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে সিস্টেমিক এমব্রায়োলজির মধ্যে। সিস্টেমিক এমব্রায়োলজিটা হচ্ছে মানে আপনি যখন হচ্ছে সিস্টেমিক এমব্রায়োলজিটাও আপনি ভাগ করে নেবেন যে অ্যাবডোমেনের সাথে রিলেটেড কি কি অর্গান ওগুলোর ডেভেলপমেন্ট আপনি পড়ে ফেলেন, থোরাক্সের আপনি ডেভেলপমেন্ট গুলো পড়ে ফেলেন। তো এই জিনিসটা কিন্তু আমরা মিস দিব না, কারণ কি সিস্টেমিক এমব্রায়োলজিতে কিন্তু কোশ্চেন থাকে। শুধু জেনারেল এমব্রায়োলজি পড়ে যাবো মানে শুধু ডিরাইভেটিভস আর হচ্ছে ওই যে প্লাসেন্টা, তারপর হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড, টুইনিং বা কেরাটোজেনিসিটি, এগুলো পড়ে গেলেই কি এমব্রায়োলজি পড়া কমপ্লিট হবে? না, আপনার অনলি আপনার 60% পড়া কমপ্লিট হবে এমব্রায়োলজি, 60% বাকি 40% বা বাকি 50% পড়া আপনার হচ্ছে অবশ্যই সিস্টেমিক এমব্রায়োলজিটা পড়তে হবে। তো এমব্রায়োলজি, এই সিস্টেমিক এমব্রায়োলজিটা আপনারা চাইলে হচ্ছে আগে পড়ে ফেলতে পারেন, অথবা আপনারা যখন অ্যাবডোমেন পড়বেন বা থোরাক্স পড়বেন, নিওনাটমি পড়বেন তখনও চাইলে পড়তে পারবেন। অথবা আমি বলবো যে দুইবারই পড়েন, এমব্রায়োলজি যখন পুরো পড়বেন তখন একবার পড়েন, সিস্টেমিক পার্টটুকু খুব ভালো করে পড়ে ফেলবেন, তারপর দেখবেন আপনি যখন ইয়েতে যাবেন জেনারেল অ্যানাটমি মানে হচ্ছে অ্যাবডোমেন, থোরাক্স, নিওনাটমিতে যখন যাবেন তখন দেখবেন যে আপনার এমব্রায়োলজির আপনার ডেভেলপমেন্ট পড়া, তারপরে ওদিকে আপনার যদি সিস্টেমিক হিস্টোলজিটা পড়া থাকে আপনি দেখবেন আপনার হিস্টোলজি পড়া, তার মানে আপনার অনেকখানি পড়া কিন্তু এগিয়ে গিয়েছে। তো আর কোশ্চেন অনেক সময় আরেকটা জিনিস বলি যে কোশ্চেন কিন্তু এরকম হয় যে মিক্স করে কোশ্চেন আসে, যেমন হচ্ছে যেমন স্টোমাকের একটা কোশ্চেনে আপনি হচ্ছে 5টা স্টেমের মধ্যে দেখা যাবে একটা স্টেম দিয়ে দিতে পারে এমব্রায়োলজি, একটা স্টেম দিয়ে দিতে পারে হিস্টোলজি থেকে, বাকি 3টা স্টেম দিয়ে দিবে আপনার জেনারেল অ্যানাটমি থেকে। তো আপনারা তাহলে ওভাবেই প্রিপেয়ার্ড হবেন, মানে কোনো টপিকই আসলে বাদ দেওয়া যাবে না, সব টপিকই হচ্ছে সমানভাবে গুরুত্বপূর্ণ, যেটা সিলেবাস অনুযায়ী সিলেবাস ধরে পড়বেন তাহলে আপনার পড়াটা মানে ভালো হবে। এবার আসি আমাদের বাকি যে বললাম যে জেনারেল অ্যানাটমির মধ্যে আপনার হচ্ছে হ্যাঁ জেনারেল অ্যানাটমি আপনি হচ্ছে ওই যে সিলেবাসটা আপনি পাশে রাখবেন, কিন্তু আপনি তখন আপনি পড়বেন হচ্ছে যেমন অ্যাবডোমেন যখন পড়বেন, অ্যাবডোমেনটা আপনি প্রথমেই যখন শুরু করবেন যে আপনি ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই এগুলো দিয়ে পড়া শুরু করবেন, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ এগুলো পড়ার পরে আপনি যখন হচ্ছে জিআই ট্রাক্ট মানে ইসোফেগাস থেকে শুরু করে অ্যানাল ক্যানেল পর্যন্ত একটানা পড়বেন, এবং এর মধ্যে দেখবেন আপনি এখানে জেনারেল অ্যানাটমি পড়ছেন, এমব্রায়োলজি পড়ছেন, হিস্টোলজি পড়ছেন, আর আপনার জন্য বোনাস হচ্ছে আপনি তো এমব্রায়োলজি, হিস্টোলজি আগেই পড়ে ফেলছেন। তারপর আপনি চলে যাবেন যে রিলেটেড অর্গান গুলো, যেমন হচ্ছে আপনার লিভার, প্যানক্রিয়াস, স্প্লিন, তারপর আপনার অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এগুলোতে চলে যাবেন। এই গেল। তারপর আপনি হচ্ছে যাবেন জেনিটো ইউরিনারি মানে কারণ আপনি অ্যাবডোমেনটাও হচ্ছে মানে অ্যাবডোমেন কিন্তু বিশাল, এবং হচ্ছে যদি আপনি টেকনিক্যালি পড়েন আপনার জন্য পড়াটা খুব সহজ হবে। তো আপনি জেনিটো ইউরিনারি শেষ করে তারপর হচ্ছে আপনি অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়াল, তারপর হচ্ছে আপনার পেলভিস, এগুলো আস্তে আস্তে করে পড়বেন। তারপর হচ্ছে থোরাক্স আমরা প্রথমেই শুরু করে দিব হচ্ছে আপনার অর্গান দুইটা পড়ে ফেলবো, যে লাংস আর হচ্ছে আপনার হার্ট যদি পড়ে ফেলি তারপর খুচরা টপিক গুলো পড়বো। এরকম করে আপনি খুচরা টপিক বলতে হচ্ছে আপনার এখানে ট্রাকিয়া পড়তে হবে, আপনাকে ইসোফেগাস পড়তে হবে, আপনাকে হচ্ছে থাইমাস পড়তে হবে। তারপর আপনি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এবং থোরাক্সের ক্ষেত্রে আমি বলবো থোরাক্স হচ্ছে খুবই মানে মার্কস তোলার জন্য খুবই একটা ভালো টপিক, কারণ থোরাক্স পড়তে আপনার সময় কম লাগবে, এবং হচ্ছে আপনার মার্কস কিন্তু মোটামুটি ভালোই থাকে, তো আপনি সেভাবে বুঝে পড়বেন। তারপর আসি আমাদের এবং আরেকটা কথা আপনার জন্য বলে রাখি যে আমাদের যারা ক্লাস নেবেন, আমাদের জনপ্রিয় মেন্টর যারা আছেন, দক্ষ মেন্টর যারা আছেন অ্যানাটমি, খুবই চমৎকার ক্লাস হয়, অ্যানাটমির ক্লাসগুলো খুবই চমৎকার হয়, এবং আপনি দেখবেন অ্যানাটমি নিয়ে যদি আপনাদের ভীতি থেকে থাকে তাহলে দেখবেন ক্লাসগুলো করার পরে আপনার যদি ক্লাসগুলো এবং ক্লাস নোট, আমাদের শীট, তারপর ক্লাস নোট, ভাইয়াদের বলা, স্যারদের বলা প্রতিটা কথা যদি আপনি নোট ডাউন করে রাখেন দেখবেন আপনার জন্য খুবই উপকার হবে। এই কথাটা আমি কেন বললাম, আমি নিজে যখন জেনেসিসে ক্লাস করেছি, আমি যখন আমার পরীক্ষা আগে দিই তখন আমি যেমন ক্লিনিক নিউরোঅ্যানাটমি হেডনেকের কথা বলছি, যেমন আমাদের পেডিয়াট্রিক্সে কিন্তু নিউরোঅ্যানাটমি হেডনেক থেকে প্রচুর কোশ্চেন আসে বলতে পেপার 1 আর 2
2 তে কিন্তু আপনি পাবেন নার্ভাস সিস্টেম, আর পেপার 1 এ হচ্ছে হেড নেক নিউরো অ্যানাটমি। এই তিনটা টপিক থেকে মানে একসাথে মোটামুটি প্রায় 14-15টা কোশ্চেন আসে 2 পেপার মিলে। তো এই বিশাল একটা টপিক যেটা আমরা কিন্তু পড়তে ভয় লাগে আল্লাহ। আর কেন ভয় লাগে, কারণ কি যেমন অ্যাবডোমেন বলেন বা থোরাক্স বলেন বা এক্সট্রিমিটি বলেন, ওগুলো কিন্তু হুবহু কোশ্চেন আসে, কিন্তু নিউরো অ্যানাটমি হেড নেক, বিশেষ করে নিউরো অ্যানাটমির কথা বলবো, নিউরো অ্যানাটমি আর নার্ভাস সিস্টেম এমন একটা টপিক যেটা আপনি যদি কনসেপশন ক্লিয়ার করে না পড়েন, আপনি পরীক্ষা হলে যতই আপনি মুখস্থ করেন, এগুলো মুখস্থ করার বিষয় না। আপনি কনসেপশন ক্লিয়ার করলে তারপর আপনার মানে আপনি মুখস্থটা কখন আসলে মনে থাকবে, যদি আপনি কনসেপশন ক্লিয়ার থাকে। কনসেপশন ক্লিয়ার না করে আপনি যদি শুধু মুখস্থ করে যান কিছু, যেমন নিউরো অ্যানাটমি হেড নেক, আপনার পরীক্ষার হলে আপনি এগুলো অ্যান্সারই করতে মানে আপনি পারবেন না। তো আপনার এবং কনসেপশন ক্লিয়ারের ক্ষেত্রে হলো আমাদের যে নিউরো অ্যানাটমি হেড নেকের যে ক্লাসগুলো আমি বলবো যে আমি যখন করেছিলাম খুবই চমৎকার ক্লাস হয়েছিল, এবং ক্লাসে হচ্ছে বিশাল মানে অনেক লেন্দি ক্লাসই হয়েছিল। তো ক্লাসগুলো যখন হচ্ছিল আমি ভাবছিলাম এত পড়াচ্ছে কেন, এত কিছু বলছে কেন, তাও মানে খুব বিরক্তি নিয়ে আমি কিন্তু নোট ডাউন করেছি প্রতিটা টপিকে, ভাইয়েরা যা বলেছেন সব নোট ডাউন করেছি। এবং হচ্ছে নোট ডাউন করার পরে আমি এই জিনিসটা কখন গিয়ে দেখলাম জানেন, পরীক্ষার হলে গিয়ে দেখলাম যে এই যে টপিকগুলো যে ভাইয়াদার যা ক্লাসে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলোর সেই কনসেপশন নিয়ে আমি অনেক কোশ্চেন অ্যান্সার করতে পারছি, এবং আমার জন্য হেড নেক নিউরো অ্যানাটমি যেটা আমি ভয় পেতাম সেটা আমার জন্য খুব সহজ হয়েছে ভাইয়াদের ক্লাসে বলা ওই নোটগুলো। এবং কেন বলবো যে নোটগুলো, কারণ ওনারা অনেক দক্ষ, ওনারা এক্সপার্ট, অনেকদিন ধরে হচ্ছে বিসিপিএস এর কোশ্চেন বা মানে আপনি ক্লাস নিয়ে থাকেন বা বিসিপিএস এর কোশ্চেন নিয়ে হচ্ছে ভাইয়াদের অনেক ধারণা আছে ভালো। তো সেক্ষেত্রে হচ্ছে ওনারা ইম্পর্টেন্ট যেগুলো বা যেগুলো আপনারা ভুল করবেন বা যেগুলো আমরা সচরাচর ভুল করে থাকি ওই জিনিসটাই কিন্তু ক্লাসে এমফাসাইজ করা হয়। তাহলে আপনি যদি মনে করেন যে আমি জেনেসিসের শীটগুলো পড়ে আমি নিজে পড়েই হচ্ছে আমি প্রিপারেশন নিয়ে ফেলবো, এটা আপনার জন্য বোকামি হবে। কারণ জেনেসিসের শীট বা আপনার প্রিপারেশন তখনই কমপ্লিট হবে যখন শীটের সাথে আপনি ক্লাস নোট অ্যাড করবেন। ক্লাস নোটের পয়েন্টগুলো আপনি শীটে আপনি লিখে আপনি এনরিচড হবে, শীটটাকে আরো আপনাকে ভালো করে গুছিয়ে নিতে হবে ক্লাস করে। এই গেল। তারপর নিউরো অ্যানাটমি হেড নেক অবশ্যই আপনি ভালো করে পড়বেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে আপনি ছবি দেখার জন্য, নিউরো অ্যানাটমি হেড নেকের ছবি দেখার জন্য আপনি হেড নেকের ছবি দেখার জন্য তো স্নেল কালার ক্লাস আছে, আর নিউরো অ্যানাটমির জন্য আপনি অবশ্যই স্নেলটা রাখবেন পাশে। ছবিগুলো খুবই মানে দেখলে খুবই ভালো হবে আপনার জন্য। তারপর আসি আমি আচ্ছা, কিছু টপিক আছে যেমন হচ্ছে আপনার সেকশনাল অ্যানাটমি অফ ইমেজিং, যেমন সিটি স্ক্যান, তারপর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে। এই টপিকগুলো কি আপনি আলাদা করে হচ্ছে না পড়ে যে আমি কি আলাদা করে এগুলো পড়বো, হ্যাঁ কিছু জিনিস আছে আপনি আলাদা করে চাইলে, যখন যেমন এক্স-রে বা হচ্ছে এক্স-রে ফাইন্ডিং, বিশেষ করে এক্স-রে ফাইন্ডিংটা আপনি কিসের সাথে মেইনলি আপনি পাবেন হচ্ছে ক্লিনিক্যালে, যেমন ক্লিনিক্যালের বই থেকে হচ্ছে মেইনলি এক্স-রে গুলো যখন ক্লিনিক্যালে বিভিন্ন ডিজিজ করবেন সেক্ষেত্রে আপনার এক্স-রে গুলো চলে আসে। বা আলাদা করে আপনি এখানে যদি আপনার সিটি স্ক্যান বা এমআরআই রেডিওগ্রাফি এগুলো পড়তে চান, আপনি যখন জেনারেল অ্যানাটমি পড়বেন ওখানের মধ্যে আপনি যদি কনসেপশন ক্লিয়ার করে পড়েন বা আপনার আইডিয়া ভালো থাকে, তাহলে আপনি দেখবেন যে এগুলো আপনি অ্যান্সার করতে পারছেন। আর এছাড়াও হচ্ছে আমাদের রেডিওলজির খুব চমৎকার ক্লাস নিয়ে থাকেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর আবু তালহা স্যার। তো আপনারা ওই ক্লাসটা করলে অনেক উপকৃত হবেন এই পোর্শনটার ব্যাপারে। তারপর হচ্ছে আমাদের কিছু টপিক আছে যেমন হচ্ছে প্রসিডিউর রিলেটেড টপিক, যেমন হচ্ছে লাম্বার পাংচার বা ট্রাকিওস্টমি, ল্যারিঙ্গোস্কোপি, পেনি পাংচার, লিভার বায়োপসি, রেনাল বায়োপসি। এই টপিকগুলো আপনারা যখন অ্যাকচুয়ালি আপনি এই জিনিসগুলো আপনার বেসিক মানে অ্যানাটমি, বেসিক অ্যানাটমি এবং ক্লিনিক্যাল কোশ্চেন, এই দুইটা মিলেই হচ্ছে কম্বিনেশনে আপনাদের কোশ্চেনগুলো আসে। তো ইনশাআল্লাহ আপনাদের এটা নিয়েও আপনারা যদি ক্লিনিক্যাল পোর্শন এবং হচ্ছে অ্যানাটমি, বেসিক অ্যানাটমি খুব ভালো করে পড়েন, এই পোর্শনটা নিয়েও আপনাদের ভয় ইনশাআল্লাহ থাকবে না। আরেকটা ব্যাপার হচ্ছে কিছু টপিক ফিজিওলজিক্যাল প্রসেস এর কিছু টপিক আছে, আপনারা কিন্তু অনেক সময় দেখা যায়, যেমন এবার একজন বলছিলেন যে আল্লাহ রেসপিরেটরি মাসেলস অফ রেসপিরেশন সম্পর্কে কোশ্চেন এসছে, কেন আসলো, বা এরকম সোয়ালোইং নিয়ে কোশ্চেন এসছে, কেন আসলো। কিন্তু দেখেন আপনি যদি বিসিপিএস এর সিলেবাসটা যদি দেখেন, সেখানে আমাদের একটা টপিকই আছে যে বেসিক অ্যানাটমি অফ রিলেভেন্ট ফিজিওলজিক্যাল প্রসেস রিলেটেড ডিসঅর্ডার। এখানের মধ্যে বেশ কয়েকটা টপিক আপনার নাম টপিকে মেনশন করে দেওয়া হয়েছে, যেমন রেসপিরেশন, সাকিং, সোয়ালোইং, ভমিটিং, নেজাল রিগার্জিটেশন,
তারপর আপনার ডেফিকেশন, পেরিস্টালস, এই দেখেন এই টপিকগুলো কিন্তু একদম ডেফিনেট করে দেয়াই আছে। তার মানে দেখেন প্রতিবারই এই কোশ্চেনটা থেকে একটা না একটা কোশ্চেন থাকে। কোনোবার সোয়ালিং থেকে থাকে, কোনোবার হচ্ছে আপনার ডিগ্লোটেশন থেকে থাকে, কোনোবার হচ্ছে আপনার রেসপিরেশন থাকে বা ভিশন, হিয়ারিং, এগুলো থেকে থাকে। তো আপনারা এই কোশ্চেনটা কিন্তু মিস দিবেন না। এবার আসি আমাদের, এই গেল মোটামুটি আমাদের অ্যানাটমি নিয়ে কথাবার্তা। এবার আসি আমাদের হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্সের কথা। তো আমি বললাম যে আপনারা আমাদের শীটটা যদি পড়েন আপনাদের জন্য খুবই উপকার হবে। আর স্ট্যাটিস্টিক্সও বলবো যে স্ট্যাটিস্টিক্সের যে টপিকগুলো, স্ট্যাটিস্টিক্স পড়তে চাইলে কিন্তু বায়োস্ট্যাটিস্টিক্স অনেক কিছু পড়া যায়, অনেক কিছু আপনি থিসিসও করতে পারেন। কিন্তু এত তো পড়ে আপনার দরকার হচ্ছে আমার পরীক্ষায় যে পিসিপিএস যে 3 থেকে 4টা কোশ্চেন আসবে। এবং আরেকটা কথা বলে রাখি, বায়োস্ট্যাটিস্টিক্স থেকে কিন্তু সিঙ্গেল বেসডও আসে, এমসিকিউ আসে। তো বায়োস্ট্যাটিক্স কিন্তু যেহেতু সিঙ্গেল বেসের 2টাও কোশ্চেন অনেক সময় চলে আসে, তো আপনারা বায়োস্ট্যাটিক্স যেই টপিকগুলো আপনাদের মেনশন করা আছে সিলেবাসে সেই টপিকগুলো অবশ্যই ভালো করে পড়বেন। এবং এবং বায়োস্ট্যাটিক্স যে টপিকগুলো বলা আছে ওগুলো কিন্তু মানে মজার টপিকই, একটু ভালো করে পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন। এবং আমাদের ডক্টর শরীফ ভাইয়া যে ক্লাস নিয়ে থাকেন, ওই স্যার ভাইয়ার ক্লাসটা যদি ফলো করেন খুবই উপকার হবে। আপনারা ইনশাল্লাহ পেপার 1 নিয়ে আপনাদের একটা খুব ভালো একটা প্রিপারেশন আপনার হবে। এছাড়া হচ্ছে আরেকটা কথা বলে রাখি যে আপনারা যখন বেসিকের ক্লাসগুলো করবেন, বেসিকের ক্লাসগুলো যখন শেষ হবে তখন আমাদের ক্লিনিক্যালে পেডিয়াট্রিক্সের যে ক্লিনিক্যাল ক্লাস আছে, পেডিয়াট্রিক্সের ক্লিনিক্যাল ক্লাসের সাথে কিন্তু ক্লিনিক্যাল টপিকগুলো ছাড়া কিন্তু আমাদের ওভারঅল আপনাদের বেসিকের পুরো সিলেবাস শেষ হওয়ার পরে আমাদের ক্লিনিক্যালের মধ্যে হচ্ছে স্পেশাল অ্যানাটমি, তারপর স্পেশাল ফিজিওলজি, তারপর হচ্ছে ফার্মাকোলজি স্পেশাল, এই 3টা টপিক নিয়ে স্পেশাল আলোচনা করা হয়। কেন আলোচনা করা হয়? কারণ আপনাদের আলোচনা বলতে ওইটা আসলে আপনাদের বেসিকের ক্লাসগুলো খুব চমৎকার ক্লাসগুলো করার পরে আপনার সব পড়া মোটামুটি যখন কমপ্লিট হয়ে যায়, জাস্ট ক্লিনিক্যাল ক্লাসে যখন স্পেশাল অ্যানাটমি, ফিজিওলজি আর ফার্মাকোলজি ক্লাসে হচ্ছে আপনাদের ওই পড়াগুলো, আপনাদের ওই যা জানা পড়াগুলোই আপনাদের হচ্ছে একটু গুছিয়ে দেয়া, মানে পেডিয়াট্রিক্স এর পরীক্ষা হলে কিভাবে অ্যান্সার মানে কিভাবে কোশ্চেন আসতে পারে বা কিভাবে কোন টপিক একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন সেটা ওভারঅল আলোচনা করা হয়। আর এবারের সেশনে আমাদের হচ্ছে স্পেশাল মাইক্রোবায়োলজি এবং স্পেশাল প্যাথোলজিও অ্যাড করা হয়েছে পেডিয়াট্রিক্স এর ক্লিনিক্যাল ক্লাসগুলোর মধ্যে। বিশেষ করে মাইক্রোবায়োলজির কথা আমি আলাদা করেই বলবো। মাইক্রোবায়োলজি আমাদের পেপার 3। এবার আমি পেপার 3 তে চলে আসি। পেপার 1 নিয়ে মোটামুটি আলোচনা হলো, আর পেপার 2 নিয়ে আমাদের ডক্টর আরজাত মাহদি ভাইয়া আলোচনা করবেন। আমি পেপার 3 এর হচ্ছে ক্লিনিক্যাল পোর্শনটা নিয়ে বলবো, আর পেপার 3 এর হচ্ছে আপনার প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি পোর্শন নিয়ে আমাদের ডক্টর আরজাত মাহদি ভাইয়া আলোচনা করবেন। তো ক্লিনিক্যালের মধ্যে আমি বলবো যে ক্লিনিক্যালে হচ্ছে আমি কি বই ফলো করব, পেডিয়াট্রিক্স এর ক্লিনিক্যালে কি বই ফলো করব। যেমন মেডিসিনে যেমন হচ্ছে ডেভিডসন, একটাই মানে ডেভিডসনই ফলো করা হয় মেইনলি। তারপর সার্জারিতে যেমন হচ্ছে বেলিয়ান লা ফলো করা হয়। পেডিয়াট্রিক্সে কিন্তু দেখা যায় যে বইয়ের কিন্তু বেশ অনেকগুলো বই আছে, অনেকগুলো বই ফলো মানে কেউ বলে এই বইটা ফলো করতে, কেউ বলে ওই বইটা ফলো করতে। তো আমি বলবো যে আপনারা সব বই মানে সবকিছু পেতে যাবেন না। সবকিছু পাওয়ার যদি ইচ্ছা থাকে, মানে আপনি যদি সবকিছু পেতে চান তাহলে দেখবেন আপনি কোনোটাই আপনার থাকবে না, দিন শেষে আপনার হাত খালি থাকবে, শূন্য থাকবে। তো আপনি সব পাওয়ার আমার দরকার না, আমার দরকার হচ্ছে ম্যাক্সিমাম, আমি যেন ম্যাক্সিমামটা পাই। মানে আমার ম্যাক্সিমামটা পাই বলতে আমার সব বই, আপনি যদি আবিদ স্যারের বই পড়েন, আপনি যদি এমআর খান স্যারের বই পড়েন, এমআর মোল্লা স্যারের বই পড়েন, নেলসন পড়েন, সব বই একসাথে পড়তে আপনি এত কিছু পড়ার সময়ও পাবেন না, এত কিছু পড়ার সময়ও হবে না। কারণ ক্লিনিক্যালের যে কোশ্চেন ছাড়া আপনাকে বিশাল সিলেবাস, আপনার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি সব পড়তে হচ্ছে, বায়োকেমিস্ট্রি সবকিছু পড়তে হচ্ছে। সেই জায়গায় আপনি যদি সব বই পড়েন তাহলে আপনি সব বইটা আপনি পড়বেন পার্ট 2 পরীক্ষা দেওয়ার সময়। পার্ট 1 পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আপনাকে সব বই পড়তে হচ্ছে না। তো তাহলে আপনি কি পড়বেন সেটার জন্যই হচ্ছে আমরা আছি আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলোতে। আপনি হচ্ছে শীট এবং হচ্ছে কোন টপিকটা কোন বই থেকে পড়তে হবে, আমাদের ক্লাসে শ্রদ্ধেয় যারা মেন্টর যারা ক্লাস নিয়ে থাকেন আপনাদেরকে পড়াটা ওভাবে গুছিয়ে দেবে। তবে অবশ্যই ক্লিনিক্যালের জন্য আপনি অবশ্যই পাশে বই রাখবেন, অবশ্যই একটা বইকে বেস ধরেই পড়বেন। এখন কোন বই, চাইলে আপনি এমআর খান স্যারের বইটা পড়তে পারেন, এমআর খান অথবা আবিদ স্যারের বইটাও পড়তে পারেন। এখন এমআর খান স্যারের বইটা হচ্ছে আপনাদের সিস্টেম অনুযায়ী ভাগ করে দেয়া, যে রেসপিরেটরি সিস্টেম, জিআইটি, তারপর হচ্ছে আপনার রেনাল, তারপর কার্ডিওভাস্কুলার, আলাদা আলাদা করে ভাগ করে দেয়া।
আবিদ স্যারের বইটাও আলাদা মানে টপিক টপিক করেই ভাগ করে দেয়া, যে কোনো একটা বইকে আপনি মেইন ধরবেন, মেইন ধরে পড়বেন। আর সাথে হচ্ছে আমাদের যে জেনেসিসের শীট, জেনেসিসের ক্লিনিক্যাল শীটগুলো আমি বলবো যে ক্লিনিক্যাল শীটগুলো হচ্ছে আমাদের এমন ভাবে তৈরি করা যে কোন বিভিন্ন অনেক, যেহেতু আমি বললাম অনেকগুলো বই থেকে কোন বই থেকে কোন টপিকটা পড়তে হবে বা কোন টপিকটা দরকার, সেই টপিকগুলি কোইনসাইড করে আমাদের শীটগুলোতে সাজানো হয়েছে। এছাড়াও হচ্ছে আমাদের ক্লাসেও কোন টপিক, যেমন নেলসন আপনাদের আমি বলবো যে নেলসন আপনারা পড়েন, হ্যাঁ পড়েন কি, হ্যাঁ ওই যে ক্লাসের মানে আমি বলতাম যে আমি যখন স্টুডেন্ট ছিলাম যে মানে এমবিবিএস লেভেলে, যে বলতেন যে আচ্ছা ইয়ে পড়েছো অ্যানাটমির মধ্যে, যে গ্রেজ অ্যানাটমি পড়েছো, হ্যাঁ পড়েছি তো, ওই যে ইয়ের ভাষায় ক্লাসের মানে যেমন বিডি চুরাশিয়ার ভাষায় অথবা হচ্ছে আপনার দত্তর ভাষায় এরকম করে আর কি। ওই আপনিও হচ্ছে নেলসন পড়বেন বলতে নেলসনের যে গুরুত্বপূর্ণ বক্স যেগুলো দরকার আমাদের, সেটা আমাদের ক্লিনিক্যালের শীটে নিয়ে আসা হয়েছে। এছাড়াও যেটা হচ্ছে শীটে নাই সেটা আপনাদের ক্লাসে আপনাদেরকে বলে দেওয়া হবে যে এই বক্সটা থেকে আপনাদের কোশ্চেন, যে ইয়ে থেকে আপনার নেলসন থেকে এই বক্সটা অবশ্যই লাগবে, এই বক্সটা আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে। যেমন হচ্ছে আমি যদি জেনিটো ইউরিনারির ক্ষেত্রে যদি বলি, হেমাচুরিয়ার কজ অফ হেমাচুরিয়ার কজ অথবা প্রোটিনিউরিয়ার কজ, প্রতিবারই হয় হেমাচুরিয়ার কজ থেকে কোশ্চেন আসে, না হয় প্রোটিনিউরিয়ার কজ থেকে কোশ্চেন আসে। এই বক্সটা যেমন হেমাচুরিয়ার বক্স, যে কজের বক্স, ওটা অবশ্যই নেলসনেরটাই পড়তে হবে। এটা আমরা হচ্ছে আমাদের শীটেই নিয়ে আসি। এরকম করে যখন যে টপিকের যে বক্সটা আমাদের দরকার বা যে চার্ট আমাদের দরকার বা যে ইনফরমেশন দরকার, সেটা আমরা আমাদের ক্লিনিক্যালের শীটগুলোতে নিয়ে আসার চেষ্টা করেছি এবং ক্লাসেও সেভাবে বলে দেওয়া হয় ক্লাসের প্রেজেন্টেশন গুলো। আচ্ছা, তো ক্লিনিক্যালের মধ্যে দেখেন, ক্লিনিক্যালে হচ্ছে স্পেশাল প্যাথোলজি, যেটা পেপার 3 তে হচ্ছে স্পেশাল প্যাথোলজি, যেটা মোটামুটি 12 থেকে 15টা কোশ্চেন, স্পেশাল প্যাথোলজি বা সিস্টেমিক প্যাথোলজি বা ক্লিনিক্যাল, এখন মানে 12 থেকে 15টা কোশ্চেন এখানে থেকে থাকে। এছাড়া হচ্ছে আপনারা পেপার 1 এও ক্লিনিক্যালের কোশ্চেন পাবেন কিছু, তারপর হচ্ছে পেপার 2 তেও ক্লিনিক্যাল কোশ্চেন পাবেন। এখন কথা হচ্ছে যে সিস্টেমিক প্যাথোলজি মানে ক্লিনিক্যাল কোশ্চেন যে 12 থেকে 15টা কোশ্চেন আসে, এর মধ্যে আপনাদেরকে অবশ্যই আপনার কোরিলেট করে পড়তে হবে মাইক্রোবায়োলজির সাথে। কারণ হচ্ছে পেপার 3 তে যে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং ক্লিনিক্যাল আছে বা সিস্টেমিক প্যাথোলজি যেটা, সেটা কিন্তু আপনি প্যাথোলজির সাথে ক্লিনিক্যাল রিলেটেড কোশ্চেন খুব কমই পাবেন। আপনি ম্যাক্সিমাম এবারের কোশ্চেন আপনারা যদি দেখে থাকেন বা কোশ্চেন যদি আপনাদের যারা পরীক্ষা দিয়েছেন ওনাদের কাছে যদি শুনে থাকেন, তাহলে দেখবেন যে মাইক্রোবায়োলজির সাথে রিলেটেড করেই ক্লিনিক্যাল কোশ্চেন গুলো আসে। তাহলে আপনি অবশ্যই সেভাবেই আপনার প্রিপারেশনটা নেবেন। তো ক্লিনিক্যালের মধ্যে আমি বলবো, ক্লিনিক্যাল কিন্তু এমন না যে খুব একটা খুব বড় একদম খুব অনেক কিছু পড়তে হবে, অনেক ডিজিজ পড়তে হবে এরকম না। আপনারা যদি সিলেবাসটা হাতে নেন, আপনি সিস্টেম ধরে ডিজিজ গুলো আপনারা পড়বেন, বই ধরে, মানে যে কোনো একটা বই, ইমরান খান স্যার বলেন, আবিদ স্যার বই বলেন, যে কোনো বই, আর সাথে হচ্ছে আপনি আমাদের শীট এবং হচ্ছে আমাদের ক্লাস নোট, এই তিনটা জিনিস যদি আপনার কাছে থাকে এবং সাথে আপনার কনসেন্ট্রেশন, আপনার ডেডিকেশন, আপনার সময়, আপনার ইচ্ছা, সবকিছু মিলে যদি আপনি তৈরি করেন নিজেকে, সব প্রিপেয়ার্ড হন, তাহলে দেখবেন ইনশাল্লাহ ক্লিনিক্যালের ব্যাপারে আপনার প্রিপারেশন খুব ভালো হবে এবং আপনি পরীক্ষা হলে ক্লিনিক্যালের কোশ্চেন খুব ভালোভাবে আপনি কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। তো ক্লিনিক্যালের ক্ষেত্রে আমি বলবো যে যেমন সিস্টেম অনুযায়ী পড়বেন, যেমন রেসপিরেটরি সিস্টেম, সিলেবাসে প্রথমেই আছে রেসপিরেটরি সিস্টেম থেকে কি সব পড়বেন? না, সব না। যে ডিজিজের নামগুলো বলা হয়েছে মেইনলি কমন ডিজিজ, কেন বলবো কি, ক্লিনিক্যালে আমাদের যে স্যাররা যারা কোশ্চেন করেন, শ্রদ্ধেয় বিসিপিএস যে স্যাররা কোশ্চেন করে থাকেন, ওনারা কিন্তু ওই কোশ্চেন আপনার মাথায় রাখতে হবে যে কমন টপিক, মানে আপনার ওয়ার্ডে কি কি মানে কি কি ডিজিজ, বা ওয়ার্ডে না, আপনি ধরেন বাংলাদেশের বাচ্চাদের কি কি ডিজিজ কমন, সেগুলো কমনলি মানে যেগুলো হয়ে থাকে সেগুলো থেকেই মোটামুটি কোশ্চেন আসে। যেমন রেসপিরেটরি সিস্টেম বললে আমাদের প্রথমে এক কথায় যেটা মাথায় আসে যে নিউমোনিয়া, তারপর আছে ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা, তারপর এছাড়া হচ্ছে এগুলো ছাড়াও এছাড়া 2-3টা জিনিস যেমন হচ্ছে ইফিউশন, লাং অ্যাবসেস, এগুলো কিন্তু মোস্ট কমন হচ্ছে নিউমোনিয়া, তারপর হচ্ছে ব্রঙ্কিওলাইটিস, টনসিলাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা। এবং বিসিপি সিলেবাসে দেখবেন রেসপিরেটরি সিস্টেমের প্রথমেই এই ডিজিজগুলোর কথা বলা হয়েছে এবং রেসপিরেটরি সিস্টেম থেকে আপনি এই ডিজিজগুলোই অবশ্যই ভালো করে পড়বেন। তারপর আসি হেমাটোলজি এন্ড অনকোলজি। এই পোরশনটা আপনি খুব ভালো প্রিপারেশন নেবেন, খুব স্ট্রংলি প্রিপারেশন নেবেন, কারণ হচ্ছে
হেমাটোলজি ব্লাড ডিজিজ এবং হেমাটোলজি, এটা আপনারা ব্লাড ডিজিজ মানে পেপার 2 তেও কোশ্চেন পাবেন, পেপার 3 তেও কোশ্চেন পাবেন। এবং হেমাটোলজির কোশ্চেনটা আমি বলবো যে মানে পোর্শনটা আপনারা অবশ্যই 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 আবিদ স্যারের বইটা হেমাটোলজি যে মানে আবিদ স্যারের বই মানে বইটা খুব ভালো করে পড়বেন হেমাটোলজিটা। এটা আমি বলবো যে আপনি আপনার জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে আপনি যদি আবিদ স্যারের বইয়ের হেমাটোলজি পোর্শনটা খুব ভালো করে পড়েন। খুবই চমৎকার ভাবে স্যারের বই দেয়া মানে আছে। এবং হচ্ছে হেমাটোলজিক্যাল ডিজিজ গুলো হচ্ছে আপনারা মানে ভাগ করে পড়বেন। আমি একদম ব্লিডিং ডিসঅর্ডার সব পড়ে ফেললাম, কিন্তু আমি হচ্ছে আপনার লিম্ফোমা লিউকেমিয়া এগুলো লিম্ফোমা পড়লাম না, তাহলে কিন্তু হবে না। আপনার সেগমেন্ট ভাগ করে পড়তে হবে। যেমন সিলেবাসেই আপনারা দেখবেন যে অ্যানিমিয়া, অ্যানিমিয়া থেকে আর কোশ্চেন আসে, যেমন আপনার হেমোলাইটিক অ্যানিমিয়া, নিউট্রিশনাল অ্যানিমিয়া এরকম। তারপর আবার ব্লিডিং ডিসঅর্ডার কিন্তু আলাদা করে, যেমন আইটিপি, হেমোফিলিয়া, মনোলিম্ফেটিস এরকম। মানে আপনারা টেকনিক্যালি পড়তে হবে, বোকার মতো সব মানে এক এক ধারায় পড়ে গেলে হবে না। আপনি পড়ার সময় আপনার চোখ মুখ আপনি অ্যালার্ট থাকতে হবে যে কোন কোন পোর্শনটা আমাকে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে আমার সব মোটামুটি সব টপিকই কভার হবে। তারপর আসে লিম্ফোমা। লিম্ফোমাটা মানে হেমাটোলজির মধ্যে লিম্ফোমাটা খুব ভালো করে পড়বেন। লিম্ফোমা টপিকটা স্যারের নতুন এডিশন, আগের এডিশন অত ভালো করে মানে অত গুছানো ছিল না, কিন্তু এবারের এডিশনে খুব ভালো করে লিম্ফোমাটা আছে, আপনারা দেখবেন খুব ভালো লাগবে। তারপর হচ্ছে আপনার এছাড়া হচ্ছে লিগুমিয়া থেকে একটু কম কোশ্চেনই আসে, কিন্তু পড়বেন। লিগুমিয়ার কয়েকটা জিনিস আছে আসে কমনলি, ওগুলো আপনারা পড়বেন। তবে হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে হেমাটোলজিক্যাল ব্লিডিং ডিসঅর্ডার যেমন হেমোফিলিয়া এটা ভালো করে পড়তে হবে, আইটিপি ভালো করে পড়তে হবে, এছাড়া হচ্ছে থ্যালাসেমিয়া খুব ভালো করে পড়তে হবে। এবং এটা আবিদ স্যারের বইটাই ভালো করে পড়বেন। এবং হচ্ছে আমাদের কিন্তু ক্লিনিক্যালের মধ্যে হচ্ছে এবং এই যে হেমাটোলজি এবং অনকোলজির যে পোর্শনটা, হেমাটোলজি পোর্শনটা আপনার প্রিপারেশন তখনই স্ট্রং হবে আপনি যদি ফিজিওলজি মানে পেপার 2 তে যদি আপনি ব্লাড ডিজিজটা খুব ভালো করে পড়ে আসেন। আর সাথে অবশ্যই আবিদ স্যারের বইয়ের হেমাটোলজি পোর্শন। এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেমে আপনি খুব 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 ভালোভাবে পড়বেন হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ গুলো। এবং এগুলো থেকে আপনি পেপার 1 এও কোশ্চেন পেতে পারেন, পেপার 3 তেও কোশ্চেন পেতে পারেন, তবে পেপার 1 এ মেইনলি কোশ্চেন আসে, ঠিক আছে, কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে। তারপর এছাড়াও হচ্ছে আপনি কার্ডিওভাস্কুলারের মধ্যে আপনার হচ্ছে রিমোটিভ ভালভুলার হার্ট ডিজিজ, তারপর হচ্ছে আপনার ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, এগুলো নিয়ে আপনি পড়বেন। তারপর আসে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেমন ওই যে অ্যানাটমিতে বললাম যে নিউরোঅ্যানাটমি, হেড নেক খুব ভালো করে পড়বেন। আর কিছু মানে ক্লিনিক্যাল পোর্শনের জন্য আপনি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আপনি অবশ্যই অবশ্যই এটা মোস্ট কমন টপিক যেটা মেনিনজাইটিস খুব ভালো করে পড়বেন। মেনিনজাইটিস আছে, এনকেফালাইটিস, তারপর হচ্ছে আপনার জিবিএস খুব ভালো করে পড়তে হবে। এছাড়াও কিছু টুকটাক কজোলজি আছে, এগুলো আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমাদের জিআইটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের মধ্যে আমাদের হচ্ছে মানে ডিজিজ গুলো আমাদের ভালো করে পড়তে হবে। জিআইটির মধ্যে কিন্তু আবার কিছু কমন সার্জিক্যাল মানে ডিজিজ গুলো চলে আসে, কমন সার্জিক্যাল প্রবলেমস এর যে বিভিন্ন ডিজিজ আপনারা যদি সিলেবাসটা দেখেন দেখবেন, যেমন হার্টফ্রান ডিজিজ বা অ্যাপেন্ডিসাইটিস, তারপর এগুলো চলে আসে। এছাড়া হচ্ছে হেপাটোবিলিয়ারি মানে হেপাটোলজির মধ্যে আপনার হচ্ছে আপনার একিউট লিভার ডিজিজ, তারপর হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, এছাড়া হচ্ছে উইলসন ডিজিজ এটা চলে আসে, সিরোসিস অফ দ্য লিভার, পোর্টাল হাইপারটেনশন এগুলো। এবং এই টপিক আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেন মানে কোশ্চেন ব্যাংক যদি দেখেন দেখবেন যে ক্লিনিক্যাল টপিক কিন্তু এই টপিকগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসে, তো আপনারা টপিকগুলো ভালো করে পড়বেন। তারপর আসে জেনিটো ইউরিনারি। জেনিটো ইউরিনারির মধ্যে হচ্ছে মোস্ট কমন একদম প্রথমেই তো শুরু হয় কি দিয়ে, নেফ্রোটিক সিনড্রোম আর হচ্ছে এজিএম। এজিএম নেফ্রোটিক সিনড্রোম পড়বেন, পড়ার পরে এছাড়া হচ্ছে আরো কিছু টপিক আছে যেমন একেআই, সিকেডি, তারপর হচ্ছে আপনাদের ইউটিআই, এগুলো সম্পর্কে আপনারা পড়বেন। তারপর আরেকটা যে পেপার সেটা হচ্ছে আপনাদের রিমোটোলজিক্যাল ডিজিজের মধ্যে একিউট আপনার হচ্ছে জুভেনাল আর্থ্রাইটিস, এটা আপনারা পড়বেন। এছাড়া হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের পেডিয়াট্রিক্সের জন্য নিউট্রিশনাল ডিসঅর্ডার। নিউট্রিশনাল ডিসঅর্ডারটা আপনারা খুব ভালো করে ক্লিনিক্যালে অবশ্যই ভালো করে পড়বেন। এছাড়া আপনারা যখন বায়োকেমিস্ট্রি মানে পেপার 2 তেও আপনারা এটা কিন্তু ফুড এন্ড নিউট্রিশনের মধ্যে চলে আসে কিছু, কিন্তু ওখানে আপনারা ভালো করে পড়বেন। আর ডিজিজ গুলো পড়বেন আপনারা ক্লিনিক্যালে। ক্লিনিক্যালে যে যে ডিজিজের নামগুলো বলা আছে সিলেবাসে এগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনারা ভালো করে পড়তে হবে। এবং মোস্ট আমি বলবো পেডিয়াট্রিক্স এর মানে মোস্ট মানে মজার একটা টপিক হচ্ছে নিউনেটোলজি। আমার মানে খুবই পছন্দের এই পোর্শনটা। আর আমাদের যে ডক্টর আশরাফ মাহদী ভাইয়া উনি হচ্ছে বিএসএম মধ্যে আছেন, নিউনেটোলজিতে কোর্সে আছেন, তো ভাইয়া এটা এই টপিক সম্পর্কে আরো ভালো বলতে পারবেন। আমি বলবো যে আমার কাছে, আমি নিউনেটোলজির না, আমি জেনারেল পেডিয়াট্রিক্সেরই, কিন্তু আমার কাছে নিউনেটোলজির এই টপিক প্রতিটা টপিকে আমার খুব পছন্দ। এবং নিউনেটোলজি থেকে প্রতিবারই কোশ্চেন আসে, প্রতিবারই কোশ্চেন আসে। আপনাদের সিলেবাসে যে টপিক গুলো দেওয়া আছে যেমন লো বার্থ ওয়েট, তারপর হচ্ছে আপনার
নিওনেটাল জন্ডিস, পেরিনেটাল অ্যাসফাক্সিয়া, তারপর হচ্ছে আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এই টপিকগুলো আপনারা খুব ভালো করে পড়বেন এবং এখান থেকে কোশ্চেন অবশ্যই কমন পাবেন, মানে আসে কোশ্চেন। তারপর আরেকটা যে টপিক আছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি টপিকটা আমি বলবো যে এন্ডোক্রাইনোলজি টপিকটা কিন্তু আপনি মানে আবিদ স্যারের বই যদি পড়ে থাকেন, এন্ডোক্রাইনোলজি টপিকটা আবিদ স্যারের বই সেরকম ভাবে নাই ভালো করে। আপনার এন্ডোক্রাইনোলজিটা যদি পড়তে চান, এটা এটা আপনারা এমআর খান স্যারের বই থেকে এন্ডোক্রাইনোলজিটা দেখতে পারেন। এছাড়া হচ্ছে আমাদের জেনেসিস শীট তো আছেই, এই গেল। আর কিছু হচ্ছে যেমন ইনবর্ন ইরর অফ মেটাবলিজম, যেমন ফিনাইল কিটোনিউরিয়া, গ্যালাক্টোজেমিয়া, এগুলো সম্পর্কে একটু ওভারঅল ধারণা নিয়ে রাখবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লিনিক্যালের টপিক নিয়ে কথাবার্তা। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সামনে। আপনাদের সবারই মোটামুটি আজকে আশা করি যে পেপার 1 এবং পেপার 3 ক্লিনিক্যাল কোশ্চেন নিয়ে মোটামুটি একটু ধারণা দিতে পেরেছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আর এই এখন হচ্ছে আমি আমার আপনাদের সবার সুস্থতা এবং কামনা করে আমি আমার আজকে কথা শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর তন্নি একে। খুব সুন্দর করে পেপার 1 এবং পেপার 3 ক্রিটিক্যাল অংশটি সুন্দর করে বলে দেওয়ার জন্য। তো আমরা মনে করি যে আশা করি আপনি এর মধ্যে দিয়ে একটা ভালো গাইডলাইন পেয়েছেন। এরপরও এই পেপার 1 এবং পেপার 3 ক্লিনিক্যাল টপিকস এর উপরে কারো কোনো কোয়ারি যদি থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারবেন। যদি কারো কোনো কোয়ারি থাকে বা কোনো একটা টপিকস মিস হয়ে গেছে বা মনে হচ্ছে যে এটা বলেননি কেন বা এটা লাগবে কিনা, এরকম যদি কিছু মনে হয় আপনারা এটা কোশ্চেন করতে পারবেন। যদি কোশ্চেন না থাকে সরাসরি তাহলে আমরা পরের অংশে চলে যাব। আমার মনে হয় এই কারো কোশ্চেন নাই। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন অ্যারাইজ করে, তাহলে আমাদের যে মেসেজ আছে মেসেজ অপশনে গিয়ে আপনারা মেসেজ করবেন। যারা জমে আছেন আর যারা লাইভে আছেন তারা কমেন্ট সেকশনে বলবেন। অনেকেই আমাদেরকে বলছেন যে সিলেবাসটা পাবো কোথায়। এই সিলেবাসটা হচ্ছে বিসিপিএস এ পাওয়া যায়। বিসিপিএস এ গেলে আপনি পাবেন, অথবা আমাদের জেনেসিসেও এটা পাওয়া যায়। আপনারা জেনেসিস থেকে এটা কালেকশন করতে পারবেন যেখানে আপনার সুবিধা হয়। তো এই পর্যায়ে আমরা আমাদের পেপার 2, যে নির্ধারিত পেপার 2 এবং পেপার 3 এর বেসিক অংশ, এই অংশ নিয়ে আপনাদের সামনে একটা বিস্তারিত আলোচনা করবেন ডক্টর আজরাব মাহাদি। আমি ডক্টর আজরাব মাহাদিকে অনুরোধ করতেছি তার অংশে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু টুডেজ ওরিয়েন্টেশন সেশন। আজকে পেপার 2 এর পেডিয়াট্রিক্স এর এবং পেপার 3 এর বেসিক অংশটুকু, এই অংশটুকু নিয়ে আমরা একটু দেখব যে আমাদের সিলেবাসে কি কি আছে, কিভাবে পড়তে হবে, কোন জায়গাগুলো থেকে মূলত প্রশ্নগুলো আসে, সেই ব্যাপারগুলোতে। সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে এফসিবিএস পার্ট 1 হচ্ছে সবথেকে সহজ পরীক্ষা। হ্যাঁ, সবথেকে সহজ পরীক্ষা। টুকটাক একটু চোখ কান খোলা রাখলে আর কিছু স্ট্র্যাটেজি, কিছু ট্রিক্স মেইনটেইন করলে এই পার্ট 1 এটা একেবারে একদম দুধ ভাত টাইপের একটা পরীক্ষা। তো এখানে নিজের সাথে যেহেতু নিজের পরীক্ষা, এখানে কিন্তু রেসিডেন্সির মতো বা ডিপ্লোমা বা এগুলোর মতো কিন্তু যে আমার 10টা সিট 10 জনের বেশি চান্স পাবে না এরকম কোনো সুযোগ নাই। সুতরাং আমাদের এখানে আপনারা যারা আছেন তাদের প্রত্যেকেই কিন্তু থিওরিটিক্যালি এটা ভেরি মাচ পসিবল যে প্রত্যেকেরই পার্ট 1 হয়ে যাবে। হ্যাঁ, এটা মানে একেবারে 100% পসিবল। কিন্তু হবে না যদি ওই দেখা যাচ্ছে এখন তো অনলাইন সেশন, এই কারণে প্রত্যেকটা ক্লাস অনলাইনে হয়। এখন কেউ পড়ছি কিনা, পড়া জমিয়ে রাখছি কিনা, টাইম টু টাইম পরীক্ষা দিচ্ছি কিনা, এগুলো মানে চেক আউট করার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু ওইভাবে অফলাইনের মতো করে সবাইকে ওইভাবে মানে নজরে আগলায় রাখতে পারি না। সেই কারণে নিজের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতে হবে যে আমি তো এখানে আজকের লেকচার হয়েছে, আচ্ছা ঠিক আছে আমি কালকে দেখবো, বা আজকে পরীক্ষা ছিল, আচ্ছা ঠিক আছে আমার তো পড়া হয়নি আমি আর পড়বো না, মানে পরে পড়া শেষ করে তারপর পরীক্ষা দিব, এরকম যদি করে তাহলে সম্ভব না। কিন্তু আদারওয়াইজ যে নরমাল যে বেসিক রুলস রেগুলেশনস যেগুলো প্রত্যেক বছরে বছরে সেশনে মেইনটেইন করতে বলা হয়, সেগুলো যদি আমরা মেইনটেইন করি পার্সোনালি, প্রত্যেকেরই পক্ষে এটা খুবই সম্ভব। এটা কোনো কঠিন কোনো পরীক্ষা না। পেপার 2 তে আমরা টেক্সট বই পেপার 2 এর জন্য আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফিজিওলজির জন্য ওয়ান এন্ড অনলি বই যেটা আমরা পড়বো শীটের পাশাপাশি, আমাদের যে জেনেসিসের যে শীট আছে সেই শীটের পাশাপাশি আমরা যে বইটা পড়বো সেটা হচ্ছে অবশ্যই জ্ঞানম। হ্যাঁ, কোনো অবস্থাতে গাইটন ফার্স্ট বুক হবে না, কারণ এখন আমাদের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলো এগুলো সব প্রশ্নগুলো জ্ঞানম থেকে দেয়। আপনার এফসিপিএস, রেসিডেন্সি, এমআরসিপিসি এই সব পরীক্ষাগুলোতে কিন্তু জ্ঞানমের থেকেই বেশিরভাগ প্রশ্ন দেয়। গাইটনের থেকে টুকটাক খুবই সামান্য দু একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু বেশিরভাগ প্রশ্নই জ্ঞানম থেকে থাকে। এই কারণে আমরা আগেই অনেকেই পড়েছি, আমরা দেখা যাচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে গাইটনটা খুব সহজ ছিল বলে
আমরা গাইটনই পড়েছি, জ্ঞানং-এর ভাষা একটু কঠিন, অনেক সময় অনেকের কাছে মনে হয়েছে যে এর জন্য আমরা জ্ঞানং অ্যাভয়েড করছি, কিন্তু এখন আমরা শীটের পাশাপাশি একটা বই পাশে রাখবো, সেটা হচ্ছে জ্ঞানং। আর বায়োকেমিস্ট্রির জন্য আমরা যে বইটা পাশে রাখবো সেটা হচ্ছে মোজাম্মেল হক স্যারের এবিসি বায়োকেমিস্ট্রি। এটা আমাকে পড়তেই হবে, এটা আমাকে ক্লিনিক্যাল অংশ কভার দেওয়ার জন্য পড়তে হবে, এটা আমাকে বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, এটা আমাকে অনেক বেসিক জিনিস আমাকে এখানে কভার দিবে। এবং এখানে আমরা ভুলেও, আমরা আগে অনেকে হয়তো বা সত্যনারায়ণ পড়েছি, অনেকে লিপিংকট পড়েছি, অনেকে হারপার পড়েছি, কিন্তু এগুলো আমরা এখন কেউ ধরবো না। কারণ দেখা গেছে বায়োকেমিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো আসে, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অথবা বেসিক বায়োকেমিস্ট্রি থেকে, এই বায়োকেমিস্ট্রি সব প্রশ্নগুলোই মানে এবিসি বায়োকেমিস্ট্রি থেকে থাকে। মোজাম্মেল স্যাররা ওনারাই করে প্রশ্ন, এখান থেকেই সব প্রশ্নগুলো থাকে। সুতরাং আমরা বায়োকেমিস্ট্রির জন্য একটা বই পড়বো, এবিসি বায়োকেমিস্ট্রি। আচ্ছা, ফার্মাকোলজির জন্য আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কোনো একটা, আমরা চাইলে লিপিংকট যাদের পড়ার অভ্যাস আছে তারা পড়তে পারি, ভীষণ পড়ার অভ্যাস থাকলে, আগে আমরা অনেকে ভীষণ পড়েছি তাহলে সেটা পড়তে পারি। আমার যদি প্রফের গাইড আমি পড়ে থাকি তাহলে প্রফের গাইড পড়বো। পাশাপাশি অবশ্যই আমাদের লেকচার শিট এবং লেকচার নোট, যেটা লেকচার ক্লাস, এগুলো আমরা পড়বো। অর্থাৎ আমরা ফার্মাকোলজির জন্য কোনো মানে এক্সট্রা বার্ডেন নিব না, আমাকে এই যে ক্যাটজাং পড়তে হবে, বিশাল মোটা ক্যাটজাং পড়তে হবে অথবা লিপিংকট পড়তে হবে, এরকম বাধা ধরা কিছু নেই। তবে আমরা আমাদের লেকচার নোট বা শিটটাই মেইনলি ফোকাস করব। পাশাপাশি যে কোনো একটা, আমরা আগে যেটা পড়েছি সেটা, আগে যদি লিপিংকট পড়ে থাকি তাহলে সেটা, আগে যদি ভিশন পড়ে থাকি তাহলে সেটা, আগে যদি প্রফের গাইড পড়ে থাকি তাহলে সেটা। এবার হচ্ছে ক্লিনিক্যাল অংশ কিন্তু শুধু পেপার 3 এর জন্য না, আমাদের আপা বলেছেন যে ক্লিনিক্যাল অংশ কিন্তু পেপার 1 পেপার 2 তে দুটাতেই লাগবে। এই কারণে আমি ফিজিওলজির রেসপেক্টিভ সিস্টেম গুলো, এখান থেকে আমার যে রিলেভেন্ট ক্লিনিক্যাল প্রশ্নগুলো আসবে, অথবা বায়োকেমিস্ট্রির যে প্রশ্নগুলো বেসিক বায়োকেমিস্ট্রির পাশাপাশি আমার ক্লিনিক্যাল রিলেশন থাকবে, এরকম কিছু প্রশ্ন আসবে। তো এই ব্যাপারগুলোতে আমার ক্লিনিক্যাল বই পড়তে হবে, অর্থাৎ পেপার 1 পেপার 2 সব প্রত্যেকটা দিনই আমাকে ক্লিনিক্যাল বই রিভিশন দিয়ে যেতে হবে। সেটা হচ্ছে আমরা মেইনলি পড়বো আবিদ হোসেন মোল্লা স্যারের 5th এডিশন, যেটা লেটেস্ট, আর এমআর খান স্যারের 5th এডিশন। এই দুটো বইতেই আমাদের 90% সবকিছু কভার হয়ে যাবে। এবং আলটিমেটলি মজার ব্যাপার যে নেলসন আমাদের টেক্সট বই হলেও আমাদের এক্সিট এক্সামেও কিন্তু এই বই দুটো লাগবে। এই বই দুটো পড়েই কিন্তু আমাদেরকে এক্সিট এক্সামে অনেক কন্ট্রিবিউট করতে হবে। সুতরাং এই দুটো বই পড়ার পর যদি কারো দেখা যাচ্ছে যে আমরা অনেক ছোটখাটো টপিক পাচ্ছি না, যেটা আমাদের শিটেও নেই, সেগুলো আমরা চাইলে তখন এমআর মোল্লা স্যারের বই আছে, নেলসনের টেক্সট বই আছে, পিডিএফ আছে, এগুলো আমরা থেকে তখন দেখতে পারি। তবে লাগবে না, এগুলো কিছুই লাগবে না। আবিদ হোসেন মোল্লা স্যারের বই, এমআর খান স্যারের বই, দুটো, আর পাশাপাশি শিট, এটা পড়লে ক্লিনিক্যাল অংশ সব কভার হয়ে যাবে। সিঙ্গেল বেস্ট অ্যান্সার আমরা কিভাবে প্র্যাকটিস করব, এটা একটা বড় একটা ক্রুশিয়াল জায়গা। যে সিঙ্গেল বেস্ট অ্যান্সার 25টা থাকে, তো 25টার মধ্যে আমাকে মিনিমাম 17টা পারতে হবে। 17টার কম পারলে থিওরিটিক্যালি এটা আসলে আর পসিবল হবে না। কেউ যদি 25টার মধ্যে 17টার কম পাই, কম কারেক্ট করি, তাহলে ট্রু ফলস দিয়ে আমরা কভার করে পারবো না, মানে আমরা 35 কভার করে পারবো না। এই কারণে আমাকে অবশ্যই মিনিমাম 17টা কারেক্ট করতে হবে। যে যত বেশি কারেক্ট করতে পারবো তার তত বোনাস। কেউ যদি 20টা কারেক্ট করি তার ভেরি গুড, তার যদি 22টা কারেক্ট করি এক্সিলেন্ট, সেরকম মানে তাকে তখন তার আরো চান্স পাওয়াটা সুবিধা হয়ে যাবে। এই কারণে সিঙ্গেল বেস্ট আমাদেরকে আলাদা করে প্র্যাকটিস করতে হবে। তো সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোশ্চেন যেগুলো আছে সেগুলো কেমন আসে, কিভাবে করে, সেগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে সিনারিও বেসড হয়, একটা হচ্ছে সিনারিও বেসড। যেমন এখানে ফিভার, রেসপিরেটরি স্ট্রেস, ব্রঙ্কাই, এগুলো বলেছে। ব্লাড টেস্টে পাওয়া গেছে যে রিবেস জায়ান্ট সেল, মাইক্রোস্কোপি করে পাওয়া গেছে যে জায়ান্ট সেল পাওয়া গেছে। তাহলে আমাদের 7টা ভাইরাস আছে পৃথিবীতে যে জায়ান্ট সেল ফর্ম করে, 7 জাতের ভাইরাস। তার মধ্যে হচ্ছে রেসপিরেটরি সিনচাইল ভাইরাস, এটা মিজেলসও আছে। কিন্তু ক্লিনিক্যাল যে সিনারিওটা দিয়েছে তার সাথে কোরিলেট করলে এখানে অ্যান্সার একটাই, সেটা হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, অ্যাকিউট ভাইরাল ব্রঙ্কিওলাইটিস, অথবা এই যে যেটা পজিটিভ এজেন্ট জানতে চেয়েছে রেসপিরেটরি সিনসেশিয়াল ভাইরাস। পরপর 3 সেশনে আসছে এই প্রশ্নটা। এটা ডিরেক্ট জানতে চেয়েছে, সিনারিও দিয়ে জানতে চেয়েছে। এইবার আসছে জানুয়ারি 2021-এ আসছে, জানুয়ারি 2020-এ আসছে, জুলাই 2019-এ আসছে। মানে এই প্রশ্ন পরপর 3 বছর আসছে। এটা এক ধরনের সিঙ্গেল বেস্ট অ্যান্সার প্র্যাকটিস, যে সিনারিও থেকে ডায়াগনোসিস করা, অথবা সিনারিও থেকে আমাকে বলবে যে এখন আমি কি করব, কোন ইনভেস্টিগেশনটা আমি এখন করব। আর আরেক ধরনের সিঙ্গেল বেস্ট আসতে পারে, সেটা হচ্ছে একদম ডিরেক্ট কোশ্চেন, অর্থাৎ
ইনসিডেন্স প্রিভ্যালেন্স থেকে আসতে পারে, যে মোস্ট কমন কজ অফ গ্রস হেমাটিউরিয়া ইন চিলড্রেন, এরকম প্রশ্ন আসতে পারে। মোস্ট কমন কজ অফ ল্যাকটেশনাল ফেলিওর ইন নিউবর্ন বেবি, মোস্ট কমন ট্রিগার ফর জিবিএস, এরকম একদম ডিরেক্ট কোশ্চেন আসতে পারে ইনসিডেন্স প্রিভ্যালেন্স থেকে। অথবা যে কোনো একটা ডিজিজ দিয়ে বলতে পারে যে হোয়াট ইজ দ্য কনফার্মেটরি টেস্ট টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস, অথবা একটা সিনারিও দিয়ে বলতে পারে যে আমি কোন টেস্টটা করব ইনিশিয়ালি, অথবা কোন টেস্টটা করব কনফার্ম করার জন্য ডায়াগনোসিস, এরকম ডিরেক্ট কোশ্চেন আসবে। অথবা বলবে যে একটা মেটাবলিক ডিজিজ দিবে, ফিনাইলকিটোনিউরিয়া, অথবা অন্য যে কোনো একটা মেটাবলিক ডিজিজ দিয়ে বলবে যে ডেফিসিয়েন্ট এনজাইমের নাম কি, হ্যাঁ, ফিনাইলকিটোনিউরিয়া রিডাক্টেজ নাকি ফিনাইলকিটোনিউরিয়া হাইড্রোক্সিলেজ, এরকম ডিরেক্ট কোশ্চেন। এরকম ডিরেক্ট কোশ্চেন কিন্তু রিসেন্ট ইয়ার্সে দেখা গেছে যে সিনারিও থেকে মানে একেবারে সমান তালে ডিরেক্ট কোশ্চেন দিচ্ছে, অর্থাৎ 25টার মধ্যে কিন্তু প্রায় 10 থেকে 12টা প্রশ্ন কিন্তু এরকম ডিরেক্ট প্রশ্ন থাকছে। অর্থাৎ আমি পারলে পারবো, না পারলে আমাকে স্কিপ করে চলে যেতে হবে, কিছু করার নাই। এবং পারলে আমার কোনো চিন্তা ভাবনার জন্য সময়ও লাগবে না, আমার জানা থাকলে আমি একদম 5 সেকেন্ডে এটা অ্যান্সার করে দিয়ে চলে যাব। এভাবে আমরা প্রত্যেকটা টপিক যখন পড়বো, প্রত্যেকটা সিস্টেম, তখন আমরা এই সিঙ্গেল বেসড অ্যান্সার পাশাপাশি আলাদা করে করে প্র্যাকটিস করব। এবং আমরা যখন ছোট ছোট ক্লাস যখন হয়ে যাবে একটা টপিকের উপর, যেমন প্যাথোলজির উপর যদি সবগুলো ক্লাস হয়ে যায়, তারপরে আমরা শুধু সিঙ্গেল বেসড নিয়ে আমরা একটা পরীক্ষা নিব। অথবা আমাদের ক্লিনিক্যাল যে কোনো একটা সিস্টেম, সেগুলোতে তো থাকবেই আলাদা করে সিঙ্গেল বেসড, কিন্তু বেশ কয়েকটা পরীক্ষা হওয়ার পরে ছোট ছোট আমাদের যে রেগুলার ক্লাস টেস্ট, এটা হওয়ার পরে আমাদের একটা রিভিউ টেস্ট হবে শুধু সিঙ্গেল বেসডের উপর, যাতে করে সিঙ্গেল বেসড বিষয়ে আমাদের জড়তাটা কেটে যায়। পেপার 2 নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে, পেপার 2 হচ্ছে ফিজিওলজি থেকে 40টা প্রশ্ন থাকে, আর ফার্মাকোলজি থেকে 5টা, বায়োকেমিস্ট্রি থেকে 5টা। অন অ্যান এভারেজ খসড়া হিসাব, মান বন্টন একটু এদিক সেদিক হতে পারে, 5-এর জায়গায় 7 হতে পারে, কিন্তু টপিক গুলো ফিক্স থাকে, মানে মোটামুটি সবগুলো টপিক তারা টাচ করার চেষ্টা করে। ফিজিওলজি থেকে যে 40টা প্রশ্ন আসবে, এই 40টা প্রশ্নের মধ্যে কোন কোন সিস্টেম আমরা বেশি গুরুত্ব দিব, এখানে বিসিপিএস থেকে যে সিলেবাস আছে সেই সিলেবাসেই বলা আছে যে কিছু কিছু সিস্টেমে আলাদা করে আমার প্রশ্ন আসবেই, 5টা করে প্রশ্ন আলাদা করে সেই সব সিস্টেম থেকে আমাকে ফেস করতেই হবে, মানে এত গুরুত্ব দেওয়া হয়েছে সেই সিস্টেমগুলোতে। সেগুলো হচ্ছে নার্ভাস সিস্টেম, নিউরোফিজিওলজি, এখান থেকে 5টা প্রশ্ন আসবেই। তারপর আপনার এন্ডোক্রাইনোলজি, এখান থেকে 4টা-5টা প্রশ্ন আসবেই। আমার এরপরে রেনাল বডি ফ্লুইড মিলিয়ে প্রায় 4টা-5টা প্রশ্ন আসবেই। তো এইগুলো এরকম খুব গুরুত্বপূর্ণ সিস্টেম, যেগুলো থেকে আমার মানে পেপার 2 তে এরকম প্রশ্ন থাকবেই। আর পাশাপাশি অন্যান্য আরো যেসব সিস্টেম গুলো আছে, হেমাটোলজি আছে, ব্লাড কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এরকম অন্যান্য যে সিস্টেম, জিআইটি যে সিস্টেম গুলো আছে, সেগুলো থেকে আমাদের একটা দুটো করে এরকম বিভিন্ন প্রশ্ন আসবে। এই ফিজিওলজি, এই বেসিক যে সিস্টেম ওয়াইজ ফিজিওলজি পড়াশোনা, যেটা আমরা ক্লাস নিব, বেসিক ক্লাস হবে, আমাদের ক্লিনিক্যালেও কিছু টাচ থাকবে, পাশাপাশি কিছু অ্যালার্জেন আছে, কিছু আন্ডাররেটেড টপিক আছে, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি পেপার 2 এর না, কিন্তু পেপার 2 এর মধ্যে ইনক্লুডেড। যেমন দেখেন, পেপার 3 এর একটা টপিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এটা কিন্তু ক্লিনিক্যাল একটা টপিক, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। এটা পেপার 3 তে আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে দেখবেন, লেটেস্ট 5th এডিশনে পেজ নাম্বার 20-21, এই পেজ দুইটাতে দেখবেন একটা বড় করে দুইটা ছবি আছে, একেবারে ঐতিহাসিক সেই ছবি, যে কোন বয়সের বাচ্চার কি মোটর মাইলস্টোন ডেভেলপ হয়। তো সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আবার দেখেন হিস্টোলজি কিন্তু পেপার 1 এর টপিক, কিন্তু দেখেন এটা কিন্তু এই প্রথমেই সেল ফিজিওলজি এন্ড মলিকুলার বায়োলজি, এখানেও কিন্তু আপনার এই পেপার 1 এ যেমন আসবে, পেপার 2 তেও কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু আসবে। সুতরাং এখানে কিন্তু ফিজিওলজি ছাড়াও আরো কিছু অ্যাসোসিয়েটেড টপিক আছে। আর ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এই দুইটা সাবজেক্ট আছে, 5টা প্রশ্ন অন অ্যান এভারেজ আসে। এখানেও আমাকে পড়তে হবে যে গুরুত্বপূর্ণ যেগুলোর সাথে ক্লিনিক্যালের গন্ধ লাগানো আছে, সেগুলো আমরা দেখব সামনে। যেমন এখানে সেল ফিজিওলজি এন্ড মলিকুলার বায়োলজি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্গানেলি ইনক্লুডিং দ্য রিলেশন ফাংশনস অফ ইচ অর্গানেলি। তাহলে আমাকে যেসব অর্গানেলি গুলোর ক্লিনিক্যাল রিলেভেন্স বেশি, যেমন
মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি, মাইটোকন্ড্রিয়াল এনকেফালোপ্যাথি, এগুলো আমরা পড়বো। পেডিয়াট্রিক্সে ক্রোমোজোমাল জেনেটিক ডিসঅর্ডার আমাকে পড়তেই হবে। যে কোনো সিনড্রোম সামনে আসলে একটু সার্চ দিয়ে দেখবেন যে এই সিনড্রোমটার মধ্যে কি কি ফিচার্স, অথবা যে কোনো জেনেটিক ডিজিজ সামনে পেলেই একটু জাস্ট টার্মিনোলজি দেখে নিবেন যে এটা আসলে কোন কিসের ডেফিসিয়েন্সি অথবা কিসের মিউটেশনে এটা হয়। তো সে কারণে যেহেতু মাইটোকন্ড্রিয়ার সাথে দেখা গেছে যে অনেক জেনেটিক ডিজিজ রিলেভেন্ট, এবং আমাদের এই মাইটোকন্ড্রিয়ার সাথে অনেক প্যাথোলজির, সেল ইনজুরি, যে কোনো বেসিক একদম রিলেটেড এই কোনো মাইটোকন্ড্রিয়ার ফাংশন, মাইটোকন্ড্রিয়া আমাকে পড়তে হবে। আবার আমাকে রাইবোজোম, স্মুথ, রাফ, এগুলো আমাকে পড়তে হবে। এগুলোর সাথে ক্লিনিক্যাল রিলেভেন্ট আছে, যে আমার মানে কি বলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এখানে আমার যে ইয়াগুলো থাকে, আপনার যে এনজাইম গুলো থাকে, এই এনজাইম গুলো তো যে কোনো ড্রাগের আমার মাইক্রোজোমাল এনজাইম বলে, যে এই ড্রাগ গুলো এই মেটাবলিজম হয় হচ্ছে এই এনজাইম গুলোর দ্বারা। সে কারণে আমাকে কিন্তু এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো আমাকে পড়তে হবে যে কোনটার কি ফাংশন। ইন্টারসেলুলার কমিউনিকেশন দেখেন, ব্লাড ব্রেন ব্যারিয়ারে আমার টাইট জাংশন থাকে। এই কারণে দেখা গেছে যে আমরা বুঝতে পারছি যে যে কোনো কিছু চাইলেই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। আমার রেসপেক্টিভ কিছু জিনিস ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে, এবং ব্লাড ব্রেন ব্যারিয়ার যদি বাই এনি চান্স কোনো প্যাথোজেন ক্রস করে ফেলে, তার মেনিনজাইটিস হবে, এনকেফালাইটিস হবে, এগুলো হবে। এই কারণে আমাকে কিন্তু জানতে হবে যে কোথায় কোথায় টাইট জাংশন আছে, কোথায় কোথায় গ্যাপ জাংশন আছে, কোথায় কোথায় অ্যাডহেরেন্ট জাংশন আছে, এগুলো আমাকে পড়তে হবে। আমাকে ক্লিনিক্যাল রিলেশন কিন্তু এখানে সবসময় সতর্ক থাকতে হবে। ডিজিজেস রিলেটেড টু সেল রিসেপ্টরস, এখানেও দেখেন ক্লিনিক্যাল রিলেশন। কোন কোন সেল, যেমন মনে করেন সেলে একটা রিসেপ্টর আছে এলডিএল রিসেপ্টর, এটার মিউটেশন হলে হয় ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া। আবার মনে করেন ক্লোরাইড চ্যানেল রিসেপ্টর, এইখানে ক্লোরাইড চ্যানেলে যদি ঝামেলা হয়, মিউটেশন হয়, তাহলে হবে সিস্টিক ফাইব্রোসিস। এরকম বিভিন্ন সেল রিসেপ্টর, সেল চ্যানেল, পাম্প, এগুলোর মিউটেশনের কারণে কিন্তু রেসপেক্টিভ ডিজিজ হয়। তো এই কারণে আমাকে কিন্তু কোন রিসেপ্টর কোথায় থাকে এগুলো, বা কোন রিসেপ্টর কোন ধরনের রিসেপ্টর, এগুলো আমাকে সব সময় চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে, কোরিলেট করতে হবে। দেখেন বডি ফ্লুইড ইলেকট্রোলাইটস ডিরেঞ্জমেন্ট, এই চ্যাপ্টারটাও এরকম 3টা থেকে 5টা প্রশ্ন আসবে। সাধারণত রেনাল বডি ফ্লুইড একসাথেই আমরা এটা মনে রাখি বা পড়াই বা পড়ার চেষ্টা করি। এখান থেকে এরকম 5টা প্রশ্নের মতো আসে। রেনাল বডি ফ্লুইড অর্থাৎ জেনিটোরিনারি সিস্টেম আর এই বডি ফ্লুইড, এই সব মিলায় মোটামুটি 5টার মতো, 4-5টার মতো প্রশ্ন আসে। দেখেন এখানে জানুয়ারি 20-এ যেগুলো আসছে আমি এগুলো ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিয়েছি, যে আমাদের যেমন বিভিন্ন ডিজিজে সিয়ার্ড হয়, আমরা জানি মেনিনজাইটিসে সিয়ার্ড হয়, তারপর আরো অনেক যে ডাইলুশনাল হাইপোনেট্রিমিয়া বা ইউভ্যালুমিক হাইপোনেট্রিমিয়ার একটা ইউনিভার্সাল এক্সাম্পল হচ্ছে সিয়ার্ড, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন। তাহলে এই হাইপোনেট্রিমিয়ার কজ আমাকে কিন্তু পড়তে হবে। আবার দেখেন পটাশিয়ামের রেঞ্জ 3.5 থেকে 5, এত ন্যারো রেঞ্জ যে একটু এদিক ওদিক হইলেই আমার হার্ট অ্যারিথমিয়াতে চলে যাবে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হবে। পটাশিয়ামের রেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে হাইপোক্যালিমিয়া এবং হাইপারক্যালিমিয়া না পড়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। এগুলো থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। হাইপোক্যালসিমিয়া, রিকেটসে কি হয়, রিকেটসের সাথে হাইপোক্যালসিমিয়া খুব সম্পর্ক। হ্যাঁ, হাইপোক্যালসিমিয়াতে হাইপোক্যালসিমিক ক্যালসিপেনিক রিকেটস হতে পারে, ফসফোপেনিক রিকেটস হতে পারে। তাহলে এরকম ক্যালসিয়াম মেটাবলিজম, ক্যালসিয়াম হাইপোক্যালসিমিয়ার কজ, হাইপারক্যালসিমিয়ার কজ, কোন কোন ড্রাগ হাইপারক্যালিমিয়া করে, কোন কোন ড্রাগ হাইপোক্যালসিমিয়া করে, এই সব কিছু আমাকে কিন্তু এই ডিরেঞ্জমেন্ট গুলো কিন্তু আমাকে পড়তে হবে। বাফারিং সিস্টেম, বডি বাফার যেগুলো আছে বডিতে, ব্লাডে, তারপর আমাদের ইন্ট্রাসেলুলার যেগুলো, যেখানে যে বাফার সিস্টেম গুলো আছে এগুলো আমাকে পড়তে হবে। একটা সিনারিও দিয়ে বলতে পারে যে সিনারিওতে ডাটা থাকবে, এবিজি অ্যানালাইসিসের একটা ডাটা থাকবে, এখানে আমাকে বলতে হতে পারে যে এটা কি মেটাবলিক অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যালকালোসিস নাকি কম্পেনসেটরি, এরকম মানে কোনটা, এটা কি ডিরেঞ্জমেন্ট, কোন অ্যাসিড বেস ডিসঅর্ডার, এটা আমাকে জানতে চাই। কনসিকোয়েন্স অফ ফ্লুইড ইলেকট্রোলাইসিস অ্যাসিড বেস, এটা আমি বললাম এরকম একটা প্রশ্ন আসতে পারে। ফিজিওলজি এন্ড গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, আমি বলেছি যে এটা পেপার 3 ক্লিনিক্যাল বইয়ে এটা আছে, এটা কিন্তু পেপার 2 তে কিছু এমব্রায়োলজি, দেখেন এখানে কিছু এমব্রায়োলজির টপিকও আছে। পেপার 1 এর পড়াও কিন্তু দেখেন এখানে আমার লাগবে, অর্থাৎ এই যে ফিটাল সার্কুলেশন, টেরাটোজেনেসিস, টুইনস, এগুলো কিন্তু আমার এখানেও লাগবে, এখানে পড়ে যেতে হবে। পেপার 2 এর দিনও একটু রিভাইজ দিয়ে যেতে হবে।
তারপর দেখেন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, যে মেইন টপিক, এখান থেকে মোটামুটি 2-3টা প্রশ্ন আসেই, এখানে আসবেই 2-3টা প্রশ্ন। যেমন আপনার ওই যে বললাম আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ের পেজ নাম্বার 20-21 আছে, এরকম দেখবেন যে মোটর মাইলস্টোন, যে মনে করেন যে 3 মাসে ঘাড় শক্ত হয়, 6 মাসে বসতে পারে, 1 বছরে হাঁটতে পারে। এই যে আপনার যে মোটর মাইলস্টোন, গ্রস মোটর, ফাইন মোটর, সেন্সরি, এইগুলো যে আমার মুখস্থ রাখতে হবে। একটা বয়সের বাচ্চা দিয়ে সিনারিও দিয়ে বলবে যে তার পক্ষে কোনটা সম্ভব, অথবা একটা সিনারিও দিয়ে বলবে যে একটা বাচ্চা এটা 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 করতে পারে, তার বয়স কত, তার বয়স কি 9 মাস নাকি 1.5 বছর, এরকম বলতে পারে। এভাবে একটা সিনারিও দিয়ে প্রশ্ন করতে পারে। আরেকটা আসতে পারে যে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, গ্রোথ মনিটরিং টুলস এবং গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ যেগুলো আমাদের গ্রোথ মেইনটেইন করে, যেসব ফ্যাক্টর গুলো, সেগুলো থেকে একটা প্রশ্ন আসতে পারে। মেজারমেন্ট অফ গ্রোথ, আমি বলেই ফেললাম অলরেডি। সেকেন্ডারি অসিয়াস সেন্টার থেকে আসতে পারে, অর্থাৎ কোন বয়সের বাচ্চার এক্স-রে করলে লং বোনসে কোন অসিফিকেশন সেন্টার পাওয়া যাবে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। সবই কিন্তু আছে আমাদের আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে আছে এবং এমআর খান স্যারের বইতে আছে, সবগুলো আছে। আর এগুলোর থেকেও না খুঁজে পেলে শীটে আছে, মানে দুশ্চিন্তার কোনো কারণ নেই, এগুলো সবই দেওয়া থাকবে, সবই পড়ানো হবে। ফিজিওলজিক্যাল প্রসেসের ভিতরে দেখেন রেসপিরেটরি সিস্টেমে দেখেন ক্লিনিক্যাল কোরিলেশন, আমাকে খুব সতর্ক থাকতে হবে। আমি বেসিক জিনিস পড়বো, কিন্তু আমাকে রেসপেক্টিভ ডিজিজ আমাকে ভুলে গেলে চলবে না। যেমন আমি সারফেক্টেন্ট কেন আমাকে, এই যে দেখেন জানুয়ারি 19-এ আসছে, জানুয়ারি 2020-এ আসছে, কেন এরকম আসতেছে? কারণ সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সি এরকম একটা ডিজিজ আছে নিউবর্নে, তার নাম হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। হ্যাঁ, এটা একটা সিনড্রোমিক ডিজিজ। তার মানে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম কিন্তু এটা কিন্তু অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম মানেই যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এরকম কিন্তু না। অর্থাৎ এখানে কিন্তু সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সি এবং কনসিকুয়েন্স গুলোই এখানে মেইন রোল করবে, অর্থাৎ ইভেন্চুয়াল যা যা ঘটবে সেইগুলো নিয়ে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তাহলে এই ডিজিজটা যেহেতু পেডিয়াট্রিক্স ইম্পর্টেন্ট, এই কারণে সারফেক্টেন্টও ফিজিওলজি থেকে ইম্পর্টেন্ট। এইভাবে চোখ কান খোলা রেখে পড়তে হবে যে আমি বেসিকের যে জিনিসটাই আমি পড়ি না কেন, এইটার সাথে আমার ক্লিনিক্যাল কোন জিনিসের, কোন কেসের সম্পর্ক আছে, গন্ধ লাগানো আছে, সেটা আমাকে চোখ কান খোলা রাখতে হবে। এরকম কার্ডিওভাস্কুলার সিস্টেমে ইসিজি ফাইন্ডিং, বিভিন্ন হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়ার ইসিজি ফাইন্ডিং, এগুলো আসতে পারে। রিউমেটিক ফিভারের ইসিজি ফাইন্ডিং, বিভিন্ন রেসপেক্টিভ ডিজিজের ইসিজি ফাইন্ডিং গুলো আসতে পারে। হার্ট রেট, ব্লাড প্রেসার, এগুলো একদম বেসিক, খুবই কোর জিনিসপত্র। এগুলো মানে আসবেই, মানে বছরকে বছর সব ফ্যাকাল্টির জন্যই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর দেখেন ব্লাড ফিজিওলজি, হেমাটোপোয়েটিক সিস্টেম। দেখেন কতগুলো প্রশ্ন আসছে, খালি একটা সেশনের একটা মানে পরীক্ষাতেই দেখেন কতগুলো প্রশ্ন আসছে। 1 2 3 4 5 6টা প্রশ্ন আসছে শুধু এই ব্লাড হেমাটোলজি থেকে পেপার 2 তে। তা দেখেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, দ্য মোস্ট কমন নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন। তাহলে এটা আয়রন ডেফিসিয়েন্সি। তাহলে দেখেন এখানে আয়রন অ্যাবজর্পশন যদি আমি ভালো করে পড়ে না যাই পেপার 2 এর দিন, তাহলে তো আমার হবে না। এই জন্য আমাকে খুব ভালো করে আয়রন অ্যাবজর্পশন ভালো করে পড়ে যেতে হবে। তারপর দেখেন ব্লাড, আমার যে থ্যালাসেমিয়া, খুব গুরুত্বপূর্ণ এবং খুব ওয়েল নোন একটা ডিজিজ পেডিয়াট্রিক্স। তাহলে থ্যালাসেমিয়াতে এই যে হিমোগ্লোবিন এফ বেশি থাকে, তাহলে আমি যদি না জানি হিমোগ্লোবিন এফ এ কোন পলিপেপটাইড চেইন আছে, আমার হিমোগ্লোবিন এস সিকেল সেল ডিজিজে কোন পলিপেপটাইড চেইন আছে, বার্ডস হিমোগ্লোবিনে কোন পলিপেপটাইড চেইন আছে, তাহলে আমার পেডিয়াট্রিক্সে আমি পেপার 2 এ পরীক্ষা দিতে ঢুকতে যেতে পারবো না। সেই কারণে আমাকে যখনই ফিজিওলজির যা কিছু পড়ি, আমাকে অবশ্যই ক্লিনিক্যাল কোরিলেশন করতে হবে। কোয়াগুলেশন পাথওয়েতে দেখেন জানুয়ারি 20 কোয়াগুলেশন পাথওয়ে, আমার এখানে হিমোফিলিয়া আছে, আমার এখানে বিভিন্ন অ্যাফিব্রিনোজেনিমিয়া আছে, ডিআইসি আছে, আমার আইটিপি আছে, অনেক কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে, ক্লটিং ডিসঅর্ডার আছে। তাহলে আমি যদি কোয়াগুলেশন পাথওয়ে খুব ভালো করে না পারি, আমি যদি এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক পাথওয়ে না পারি, ক্লটিং ফ্যাক্টর গুলোর সিনোনিম না জানি, আমি তাহলে পরীক্ষা দিতে পারবো না। সুতরাং আমাকে কোনটা গুরুত্বপূর্ণ এটা দেখবেন, আপনি কিছুদিন গেলেই আপনি নিজেই প্রশ্ন বানাতে পারবেন, যে আপনি বলতে পারবেন যে এফসিপিএস এ কোন কোন প্রশ্ন আপনার আসতে যাচ্ছে। মানে মনে করেন যে রান্নাঘরে বিরিয়ানি রান্না করলে এই দেখেন ড্রয়িং রুম থেকে বা বেডরুম থেকে কিন্তু গন্ধ পাওয়া যায়, স্মেলটা ফিল করা যায়। সেরকম আপনি নিজেই যখন একটা অপটিমাম লেভেলে চলে যাবেন, আপনার প্রিপারেশন এগুলো যখন একটা থ্রেশহোল্ড লেভেলে পৌঁছায় যাবে,
তখন আপনি নিজেই বুঝতে পারবেন আর এই প্রশ্ন তো পরীক্ষায় দিবেই, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে এটা আগে দিবে, এটা আপনি নিজেই বুঝে যাবেন। আর এতবার করে আপনাকে বলা হবে, শোনানো হবে যে আপনার মাথা থেকে এগুলো কখনো মানে চাইলেও বের হবে না। দেখেন জিআইটি এন্ড নিউট্রিশন, নিউট্রিশন পেডিয়াট্রিক্সে কত গুরুত্বপূর্ণ, এটা বায়োকেমিস্ট্রির সাথে রিলেভেন্ট কিছুটা আছে, কোরিলেশন আছে। আর নিউট্রিশন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো আমাকে পড়তে হয় এখান থেকে, বিভিন্ন নিউট্রিশন এলিমেন্টস এর আমার ফাংশন পড়তে হয়, সোর্স পড়তে হয়, আমার ডেফিসিয়েন্সি টক্সিসিটি এগুলো আমাকে পড়তে হয়। খালি ডেফিসিয়েন্সি পড়লাম তাতেও হবে না, আমাকে হাইপার ভিটামিনোসিস এ পড়তে হবে, হাইপার ভিটামিনোসিস ডি পড়তে হবে, এগুলোও পড়তে হবে। অর্থাৎ নিউট্রিশনের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। এখানে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন আমরা সবাই জানি খুব গুরুত্বপূর্ণ, আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলেও পড়ে আসছি, তাহলে এগুলো আমাকে পড়তে হবে, এগুলো থেকে প্রশ্ন আসছে। আর জিআইটির লোকাল হরমোনস, এটা সকল ফ্যাকাল্টির জন্য, সকল কালের জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা আপনার এই বেসিক ফিজিওলজির হলেও এই কোন লোকাল হরমোন, এই গ্যাস্ট্রিন, এই সোমাটোস্ট্যাটিন, এই আপনার কোলিসিস্টোকাইনিন, পেনকিউজামিন, এই আপনার সিক্রেটিন, এগুলোর ফাংশন সোর্স, এগুলো আমাকে সব ফ্যাকাল্টির জন্য সর্বাবস্থায় এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমাকে পড়তে হবে। লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট আমাকে পড়তে হবে, এগুলোর ইন্টারপ্রিটেশন জানতে হবে, যে একটা রেনাল ফাংশন টেস্ট আমি করলাম, এখানে আমি কি কি জিনিস, কোন কোন টেস্ট আমার রেনাল ফাংশন দেখা হয়, কোন কোন টেস্ট আমরা করি, এবং সেগুলোর ইন্টারপ্রিটেশন কেমন, বেড়ে যায় কোন কোনটাতে, কমে যায় কোন কোন ডিজিজে, কোন কোন ডিজিজে অ্যাবনরমাল কোন ফাইন্ডিংস আসে, আমাকে এগুলো জানতে হবে। আমার ইউরিনের কম্পোনেন্ট জানতে হবে, আমার যে ইউরিন ফরমেশনের যে মেইন 3টা স্টেপ, তার মধ্যে আমার যে এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে কি কি জিনিস অ্যাবজর্পশন হয়, আমার ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে কি কি জিনিস সিক্রেশন হয়, এগুলোর সাথে কিন্তু ক্লিনিক্যাল অনেক ডিজিজের সম্পর্ক, হ্যাঁ অনেক অনেক ডিজিজের সম্পর্ক আছে, এগুলো আমরা কিছুদিন গেলেই আমরা বুঝতে পারবো। এই জন্য পড়ার সময় আমি আবারও বলছি যে আন্ডাররেটেড একটা পয়েন্ট, সেটা হচ্ছে চান্স পাওয়ার বেলায় আমি যখনই বেসিকের কোন একটা টপিক পড়বো, আমি যেন এই সেন্সটা ডেভেলপ করি যে আমার এই নলেজটা আমার ক্লিনিক্যাল কোন কেস ডিল করতে আমার কাজে লাগবে, এটাই আমার সবথেকে গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট। এরপর দেখেন মাসকুলার জাস্ট মাসল কন্ট্রাকশনের স্টেপ গুলো জাস্ট, আর ওরকম কিছু আসে না। এন্ডোক্রাইনোলজি থেকে বলাই আছে 3টা থেকে 5টা প্রশ্ন এখানে কিন্তু থাকবে। সুতরাং এখানে দেখেন ফিজিওলজিক্যাল রোল অর ফাংশন অফ ডিফারেন্ট এন্ডোক্রাইন হরমোনস, এই হরমোনের এই ফাংশন থেকে কিন্তু আসবে। এখানে আমার এন্ডোক্রাইন এই ইয়েটা খুবই সহজ, এটা পিথাগোরাসের অঙ্কের মতো, কোনটার ফাংশন কি, কোনটার সোর্স কোথায়, এগুলো আমরা খুব ভালো করে পড়বো, এখান থেকে আমার আসবে। যেহেতু কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আমাদেরকে ডিল করতে হবে, হ্যাঁ যেহেতু আমাদেরকে বিভিন্ন ডিজিজে আমরা জানি যে এই যে কুশিং সিনড্রোম, আইট্রোজেনিক কুশিং সিনড্রোম হতে পারে, আমাদের কুশিং সিনড্রোম তাহলে আমাকে ভালো করে পড়তে হবে। এবং এই যে এই সব কারণে আমার রেসপেক্টিভ হরমোন গুলো আমার রিকেটস ডিল করতে হবে, তাহলে আমাকে অবশ্যই ক্যালসিয়াম মেটাবলিজম পড়তে হবে, ক্যালসিয়াম, আমার ক্যালসিটোনিন পড়তে হবে, আমার প্যারাথাইরয়েড হরমোন পড়তে হবে, আমাকে যেহেতু রিকেটস ডিল করতে হবে আমাকে ভিটামিন ডি পড়তে হবে, আমি যেহেতু কি বলবো মানে এখানে আমার যেহেতু কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম পড়বো, থাইরোটক্সিকোসিস পড়বো, তাহলে আমাকে থাইরয়েড হরমোনের ফাংশন পড়তে হবে, আমি যেহেতু কুশিং সিনড্রোম পড়বো আমাকে কর্টিসল ভালো করে পড়তে হবে, এসিটিএইচ ভালো করতে পড়তে হবে। এগুলো আসলে মানে আমার মানে এটা ডেভেলপ এমনিতেই হয়ে যাবে, কিছুদিনের মধ্যে আপনারা বুঝে ফেলবেন যে আসলে কোন কোন ইয়ার থেকে প্রশ্ন আসবে, কোন কোন এন্ডোক্রাইন হরমোন গুরুত্বপূর্ণ। একটা আন্ডাররেটেড টপিক আছে এন্ডোক্রাইনোলজিতে, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, এটার ভিতরেই লুকানো আছে, হ্যাঁ রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, এটার ব্যাপারেও কিন্তু আমরা একটু সতর্ক থাকবো, আমরা যেন হরমোনস অ্যাক্টিং অন ব্রেস্ট এটা যেন ভুলে না যাই, আমরা যেন হরমোনস ডিউরিং মানে অ্যাক্টিং প্লেইং রোল ইন পিউবার্টি এটা যেন আমরা ভুলে না যাই, হ্যাঁ আমরা যেন টেস্টিস এবং টেস্টিকুলার এবং ওভারিয়ান হরমোনস এবং তাদের ফাংশন, রিলেভেন্ট ফাংশন এবং হাইপো ফাংশন, হাইপার ফাংশন হলে কি হয় এগুলো যেন ভুলে না যায়, এইগুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। ফিজিওলজি অফ ইমেজিং, এটা কিন্তু পেপার 1-এও কিছুটা আছে, অর্থাৎ আমাদের এই যে আপা বলে গেছিলেন যে পেপার 1-এ আমার এক্স-রে ফাইন্ডিং, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি এগুলো থেকে কিন্তু আসবে। সুতরাং এই যে আমি কিন্তু এই সিটি স্ক্যান, এমআরআই এর পার্থক্য, এটা কিন্তু কোন কোন মানে লেশন গুলো সিটি স্ক্যানে ভালো দেখা যায়, কোন কোন লেশন গুলো এমআরআই তে ভালো দেখা যায়, রেডিওলজিক্যাল হার্টের রেডিওলজিক্যাল বর্ডার ফর্ম করে কি কি জিনিস, আমার রিকেটস এর স্কারভির
এক্স-রে ফাইন্ডিংস কি কি, আমার অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসের এক্স-রে ফাইন্ডিংস কি কি, আমার হার্টস্প্রাং এর এক্স-রে ফাইন্ডিং কি কি, আমার এই যে রেসপেক্টিভ এক্স-রে ফাইন্ডিং গুলো ডিজিজের, এগুলো আমরা কিন্তু পেপার 1 এও দেখে যাব, পেপার 2 তেও দেখে যাব। নার্ভাস সিস্টেম থেকে 5টা প্রশ্ন ফেস করতেই হবে। এইজন্য নার্ভাস সিস্টেম, যাদের নার্ভাস সিস্টেম দেখলে নার্ভাস লাগে তাদেরকে সময় থাকতে থাকতে এই নার্ভাস সিস্টেমের জড়তা কাটাতে হবে। অর্থাৎ এই ট্র্যাক দেখলে যাদের মানে ইলুশন শুরু হয়ে যায়, এই ট্র্যাক্টের ঝামেলাগুলো কিন্তু সময় থাকতে থাকতে একেবারে ডাল ভাত বানায় ফেলতে হবে। সেই কারণে এই দেখেন এখানে জানুয়ারি 20-এ 1 2 3 4 5 6টা প্রশ্ন আসছে এখান থেকে, যে মানে আমি যদি না জানি যে আমার বেজাল গ্যাংলিয়ার ফাংশন কি, তাহলে আমি উইলসন ডিজিজ কিভাবে পারবো? আমার উইলসন ডিজিজে আমার কপার ডিপোজিশন হবে বেজাল গ্যাংলিয়ায়, বেজাল গ্যাংলিয়ার লেশন হলে যা যা মানে সমস্যাগুলো হবে সেগুলো উইলসনে আসবে। তাহলে আমি যদি বেজাল গ্যাংলিয়ার নরমাল ফাংশন না জানি, বেজাল গ্যাংলিয়ার নরমাল কম্পোনেন্ট না জানি, পাথওয়েগুলো না জানি, তাহলে আমি কি করে আমি পারবো উইলসন ডিজিজ? সেই জন্য আমাকে কিন্তু ক্লিনিক্যাল নলেজের জন্যই আমাকে রেসপেক্টিভ বেসিক টপিক গুলো আমাকে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আমি যদি আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশন, এগুলো এই যে এবিসিডি জিনিস খুবই সহজ, পরীক্ষার হলে যে দেখবেন এগুলোই ভুল হয়ে যাবে। এগুলো যদি আমি না পারি, আমি অ্যাকিউট স্ট্রোক সিনড্রোম পেডিয়াট্রিক্সে কিভাবে পারবো? আমি যদি এই যে সিএসএফ ফাংশন যদি না জানি, সিএসএফ এর প্রোডাকশন, সিএসএফ এর কম্পোনেন্ট যদি না জানি, তাহলে আমি মেনিনজাইটিসের লাম্বার পাংচার করে, আমি যে স্পাইনাল ট্যাপ করে আমি যে সিএসএফ স্টাডি করব, এটা আমি কিভাবে ইন্টারপ্রিট করব? আমি যদি সিএসএফ এর নরমাল মানে কম্পোনেন্টই না জানি, তাহলে আমাকে এই নিউরোফিজিওলজি আমাকে কিন্তু প্রত্যেকটা টপিক ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু 5টা প্রশ্ন আসবে। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি থেকে আমার ওই যে আমি বললাম যে রেসপেক্টিভ ক্লিনিক্যাল মেটাবলিক ডিসঅর্ডার যেগুলোর সাথে জড়িত সেগুলো ভালো করে পড়তে হবে। আপনি দেখেন ফিনাইলকিটোনিউরিয়ার সাথে অ্যালবিনিজম জড়িত, অ্যালবিনিজমের সাথে আপনার কি বলে এটাকে, এরপর অ্যালবিনিজমের সাথে আপনার এই একই মেকানিজম দিয়েই কিন্তু সবকিছু। এখানে আমার মেলানিন সিনথেসিসের যে পাথওয়ে, আপনার থাইরক্সিন সিনথেসিসের একই পাথওয়ে, ডোপামিন সিনথেসিসের একই পাথওয়ে, সবকিছুর একই মেকানিজম। সুতরাং আমি যদি মানে এখানে রিলেভেন্ট জিনিসগুলো না পড়ি, যেমন আমি অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম, আমি যদি ট্রান্সঅ্যামাইনেশন, অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন না পড়ি, তাহলে আমি কি করে পারবো? আমি গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ পেডিয়াট্রিক্সে ডিল করতে হবে, ভন গার্কি ডিল করতে হবে, লাইসোজোমাল স্টোরেজ ডিজিজ আমাকে ডিল করতে হবে, নিমেনপিক ডিজিজ ডিল করতে হবে। তাহলে আমি যদি নরমাল কার্বোহাইড্রেট মেটাবলিজমের পাথওয়ে গুলো সম্বন্ধে আমার আইডিয়া না থাকে, যে গ্লাইকোলাইসিস কি কি কোন কোন কিভাবে হয়, গ্লাইকোজেনেসিস কিভাবে হয়, গ্লাইকোজেনোলাইসিস কিভাবে হয়, তাহলে আমি গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ কি করে পারবো? গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজের deficient enzyme can be of glycolysis, deficient enzyme can be of glycogenesis, deficient enzyme can be of glycogenolysis। তাহলে আমাকে এই পাথওয়েগুলো ভালো করে জানতে হবে। আমাকে ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ একটা কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, তাহলে আমাকে এই যে ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ পারতে গেলে আমাকে এই যে এইচএমপি শান্ট বুঝতে হবে, পারতে হবে, আমাকে এনএডিপিএইচ2 এর গুরুত্ব বুঝতে হবে। আমি যদি মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার গুলো আমি যদি করতে চাই, তাহলে আমাকে রেসপিরেটরি চেইন ভালো করে পারতে হবে, রেসপিরেটরি চেইনের ডেফিসিয়েন্সি এনজাইম গুলো জানতে হবে। এই জন্য আমাকে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, আমি বায়োকেমিস্ট্রি যখন মেটাবলিজম পড়বো, আমি মাইক্রোনিউট্রিয়েন্ট পড়বো, অবশ্যই সতর্ক থাকবো। আবারও মনে করাই দিচ্ছি যে ক্লিনিক্যাল কেসগুলোর সাথে যেন আমরা সম্পর্ক হারায় না ফেলি, সবসময় সতর্ক থাকবো যে ক্লিনিক্যাল কেস কি বলে। ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এখান থেকে যেই ড্রাগগুলোই আমি পড়বো সেই ড্রাগগুলো হচ্ছে পেডিয়াট্রিক্সে যে ড্রাগগুলো লাগে। আপনার ইনফেকশাস ডিজিজ এটা কোন এজ গ্রুপে সবথেকে বেশি হয়? পেডিয়াট্রিক্সে। আপনার এপিলেপসি ডিসঅর্ডার, সিজার ডিসঅর্ডার কোন এজ গ্রুপে সবথেকে বেশি হয়? পেডিয়াট্রিক্সে। তাহলে আপনি যদি এই অ্যান্টি এপিলেপটিক বা অ্যান্টি সিজার ড্রাগ পরীক্ষার হলে পড়ে না যান, অথবা আপনি যদি অ্যান্টি মাইক্রোবিয়াল পরীক্ষার হলে পড়ে না যান, অ্যান্টি হেলমিনথিক, অ্যান্টিবায়োটিক, এগুলো যদি আপনি পরীক্ষার হলে পড়ে না যান, তাহলে এটা আমাদের পক্ষে পারা, মানে এই কোশ্চেন গুলো পারাটা কঠিন হয়ে যাবে। এই কারণে আমাকে শুধু আমি হার্ট ফেলিউরের ড্রাগ পড়বো, আমি এমআই এর ড্রাগ কেন পড়বো? আমাকে ওই সেন্সটা ডেভেলপ করতে হবে। আমি অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ পড়ে আমার মাথা নষ্ট করার দরকার নাই, আমি হার্ট ফেলিউরের ড্রাগ পড়বো।
কারণ আমার যে কোনো কন্ডিশনে আমার এখানে পেডিয়াট্রিক্সে আমার সেকেন্ডারি কজেস অফ হার্ট ফেলিওর বিভিন্ন ডিজিজে হতে পারে। তাহলে আমাকে হার্ট ফেলিওরের ড্রাগ কি কি আছে, আমি সেই ড্রাগগুলোর মেকানিজম, সেই ড্রাগগুলোর অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, এগুলো আমাকে জানতে হবে। এই হলো আমি ধারণা, আমি এগুলো একেবারে ডিটেইলস ধারণা প্রত্যেকটা রেসপেক্টিভ ক্লাসে দেওয়া হবে, এই জন্য আমি এগুলো এখন আর এখানে বলবো না। এবার আসেন আমাদের পেপার 3 এর বেসিক অংশটুকু। পেপার 3 এর বেসিক অংশে আমাদের আছে, পেপার 3 হলো প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং ক্লিনিক্যাল। সব থেকে বড় সিলেবাস হচ্ছে পেপার 3। পেপার 3 এর দিন আপনাকে ক্লিনিক্যাল পুরাটা পড়ে যেতে হবে, পাশাপাশি ভালো করে পড়ে যেতে হবে। ক্লিনিক্যাল যেহেতু এখানে মেইন রোল প্লে করে, এখান থেকে ক্লিনিক্যালি প্রায় ডিরেক্ট প্রশ্ন আসবে, প্রায় 15টার মতো ডিরেক্ট ক্লিনিক্যাল, একদম বলেই দিয়েছে যে 12 থেকে 15টা সিস্টেমিক প্যাথোলজি মানে ক্লিনিক্যাল সরাসরি আসবে। হ্যাঁ, এখানে কোনো বার্তায় ঘটবে না। পাশাপাশি এখানে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, এই যেগুলো থেকেও যে প্রশ্নগুলো আসবে তার মধ্যেও ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন কিছুটা ওরা রাখার চেষ্টা করবে। তো এখানে আমার বেসিক ক্লিনিক্যাল সবই পড়তে হবে। জেনারেল প্যাথোলজি থেকে দেখেন 8টার মতো 7-8টা প্রশ্ন মোটামুটি প্রত্যেক বছর আসে। ইমিউনোলজি থেকে এরকম 5টার মতো মোটামুটি 4টা-5টা প্রশ্ন আসে। জেনারেল প্যাথোলজির সাব টপিক এগুলো প্রত্যেকটা রেসপেক্টিভ ক্লাসে আপনাদের সুন্দর করে বলে দেওয়া হবে যে একদম গ্রস বেসিক জিনিসগুলো সকল ফ্যাকাল্টির জন্য গুরুত্বপূর্ণ। এই ক্লাস, এই টপিকগুলো আপনাদের যখন পড়ানো হবে তখন বলে দেওয়া হবে এই সেই অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস, এজিং, অটোফেগি, একদম সেম জিনিস, গ্যাংগ্রিন, এই একদম কমন টপিক গুলো, সেলুলার অ্যাডাপ্টেশন, হাইপারপ্লেসিয়া, হাইপারট্রফি, এগুলো সব সহজ সহজ জিনিস, এগুলো বলে দেওয়া হবে ডিটেইলস। ইনফ্লামেশন দেখেন, এখানে ইনফ্লামেশন থেকে পেডিয়াট্রিক্সে জানুয়ারি 20, জানুয়ারি 19-এ যে প্রশ্নগুলো, যে টপিকগুলো থেকে এসেছে আমি এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। দেখেন অ্যাকিউট ইনফ্ল্যামেটরি, এগুলো একদম যে কোনো বয়সের যে কোনো ফ্যাকাল্টির একটা মোটামুটি একটা ডিজিজের বেসিক নলেজ। ইনফ্লামেশন থেকে সব থেকে গুরুত্ব, সব থেকে বেশি পছন্দের যে টপিকটা স্যারদের, সেটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন না, সেটা ক্রনিক ইনফ্লামেশনও না, সেটা হচ্ছে স্পেশাল টাইপ অফ ক্রনিক ইনফ্লামেশন, সেটা হচ্ছে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। এই জায়গাটা হচ্ছে স্যারদের সব থেকে পছন্দের জায়গা, যে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন কোন কোন কন্ডিশনে আমার ক্যাজিয়েটিং গ্রানুলোমা হয়, কোন কোন কন্ডিশনে নন ক্যাজিয়েটিং গ্রানুলোমা হয়। আমাদের টিবি পেডিয়াট্রিক্সে খুব কমন, তাহলে আমি যদি ক্যাজিয়েটিং গ্রানুলোমা টিবিতে হয়, আমি যদি এই গ্রানুলোমার কম্পোনেন্টস না পড়ি, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন না পড়ি, না জানি, তাহলে আমি কিভাবে আমি এই অংশটা আমি কভার করব। আমার অ্যাকিউট ইনফ্লামেটরি মার্কার, অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, যে কোনো ডিজিজে অ্যাকিউট ইনফ্লামেটরি মার্কার বা অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট যেগুলো আছে সেগুলো আমাদের বেড়ে যায়। এই যে আমরা কোভিডে আমরা এতগুলা দেখি, সিআরপি দেখি, ফেরিটিন দেখি, প্রোক্যালসিনিন দেখি, এটা দেখি, সবই তো অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট। যে কোনো ডিজিজে আমরা, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট জানতে হবে। আমার অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমের যে ডেরিভেটিভ সেগুলো আমাকে জানতে হবে, প্রোডাক্টগুলো জানতে হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন, আমাকে থ্রোম্বোক্সেন, এগুলো আমাকে জানতে হবে, লিউকোট্রাইন, এগুলো জানতে হবে, কারা কেমোট্যাকটিক এজেন্ট, কারা হচ্ছে মানে অপসোনাইজার, এগুলো আমাকে জানতে হবে, একদম বেসিক নলেজ এগুলো জানতে হবে, এগুলো থেকে প্রশ্ন আসছে। হিলিং, রিপেয়ার, হিমোডাইনামিক্স, এখান থেকে একদম বেসিক জিনিস, সর্বকালের সবার জন্যই গুরুত্বপূর্ণ। এই যে ইডিমা, আমরা জানি যে একটা বাচ্চা মনে করেন যে জেনারেলাইজড ইডিমা অ্যানাসার্কা নিয়ে আসছে, হ্যাঁ, এই অ্যানাসার্কা নিয়ে আসছে, এর কজ কি কি হতে পারে? আমরা চোখ বন্ধ করলেই প্রথমেই একটা বাচ্চা পুরা সারা শরীর ফোলা, এটা দেখলেই আমার প্রথমেই আমার নেফ্রোটিক সিনড্রোমের কথা মনে পড়ে যাবে, আমার সিএলডির কথা মনে পড়ে যাবে, আমার ম্যাল নিউট্রিশন কোয়াশিওরকরের কথা মনে পড়ে যাবে। তাহলে আমি যদি ইডিমার বেসিক প্যাথোলজি না জানি, যে এক্সুডেটিভ ইডিমা কোনগুলো আর ট্রানজুডেটিভ ইডিমা কোনগুলো, তাহলে আমাকে হবে না। আমি যদি আমার জানি যে আমরা এই ইনফেকশাস অরিজিন থেকে আমার এক পর্যায়ে সেপ্টিসেমিয়া হয়ে সেপটিক শকে চলে যেতে পারে, তাহলে আমি যদি শক পড়ার সময়, এই দেখেন শক এভরিথিং, কিছু কিছু জায়গায় আমি লিখে রেখেছি এভরিথিং, আমি যদি সেপটিক শক ভালো করে না পড়ে যাই, আমি যদি ডিআইসি ভালো করে না পড়ে যাই, তাহলে আমি কি করে পারবো? আমাকে এগুলো আমরা পরবর্তীতে একদম ইন ডিটেইলস যখন আমার এই টপিকগুলো রেসপেক্টিভ ক্লাস হবে তখন এগুলো আমাদেরকে বলে দিবে। নিউপ্লেসিয়া থেকেও কিছু কিছু টপিক আছে যেগুলো আসলে সর্বকালের সকল ফ্যাকাল্টির জন্যই আমাকে পড়তে হবে। এই বেসিক নলেজগুলো আমাকে না নিয়ে পরীক্ষার হলে আমি যেতে পারবো না। সেগুলোর পাশাপাশি আমাকে পেডিয়াট্রিক্স থেকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে চাইল্ডহুড টিউমার্স, কোন কোন নিওপ্লাজম চিলড্রেনে কমন, সকল ধরনের ব্লাস্টোমা চিলড্রেনে কমন, নিউরোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, সব ব্লাস্টোমা গুলো আপনার
চাইল্ডহুডে কমন। পাশাপাশি আরো যেসব আপনার ক্যান্সার আছে যেগুলো যেমন লিউকেমিয়া চাইল্ডহুডে কমন, মোস্ট কমন ম্যালিগনেন্সি ইন চাইল্ডহুড ইজ লিউকেমিয়া। এরকম আপনার এই রেসপেক্টিভ প্রত্যেকটা চাইল্ডহুড টিউমারের একটু ডিটেইলস আমার পড়া লাগবে। আমি লিউকেমিয়ার ডিটেইলস আমি যদি না পড়ি, আমি যদি লিম্ফোমার ডিটেইলস না পড়ি, আমি যদি উইলস টিউমারের ডিটেইলস না পড়ি, নিউরোব্লাস্টোমার সাথে উইলস টিউমারের পার্থক্য না বুঝি না জানি, তাহলে আমি পরীক্ষার হলে এই যেতে পারবো না। তারপর অন্যান্য যে টপিকগুলো এখান থেকে আছে নিউপ্লাজমের, একদম আমি এগুলো আর বলে এটাকে আর করছি না, লেন্দি করছি না, বার্ডেন করছি না, যে একদম এগুলো আমাকে সব সময় জানতে হবে। এই একদম বেসিক জিনিসপত্র এগুলো সব লেখা আছে, টিউমার মার্কার প্রোটোকল এগুলো সব লেখা আছে। আচ্ছা, ইমিউনোলজি থেকে আমাকে চারটা পাঁচটা প্রশ্ন মোটামুটি আমাকে ফেস করতে হবে। এর মধ্যে আমরা ইমিউনোলজি যখন রিভিশন দিতে যাব তখন সবার আগে হাইপার সেন্সিটিভিটির চারটা হাইপার সেন্সিটিভিটি এক্সাম্পল মুখস্থ করে নিব। এটা আমাদের হবে ফার্স্ট কাজ। তারপরে আমরা অন্য যা কিছু সবকিছু মানে এবিসিডি ও ক খ, এবার আপনি আসেন অ্যাকিউট ইনফ্লামেট, আপনার কি বলে এটাকে অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি, ইনেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এগুলো আর আপনি এবিসিডি তে আসেন, কিন্তু ধরবেনই হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। এরপরে আপনার যে আন্ডাররেটেড টপিক যেটা পেডিয়াট্রিক্স এ এফসিপিএস এন্ট্রান্সের জন্য, পেডিয়াট্রিক্স এর সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস। এগুলো পেডিয়াট্রিক্স এ ডিল করতে হবে। কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডারস, টি সেল ডিসঅর্ডারস কি কি আছে, বি সেল ডিসঅর্ডার কি কি আছে, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি কি কি আছে, ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সি কি কি আছে, আমাকে কিন্তু এই রেসপেক্টিভ ডিসঅর্ডার গুলো এক্সাম্পল করতে হবে। পাশাপাশি একটা দুইটা ডিজিজের একটু ভেতরে পড়তে হবে। আমাকে কিন্তু অ্যাটাক্সিয়া টেলাঞ্জাক্টিসিয়া ফেস করতে হবে, উইসকট-এলডিট সিনড্রোম ফেস করতে হবে লাইফে। সেই কারণে সেই সেন্সটা মাথায় রেখে আমাকে কিন্তু ওই একটু রেসপেক্টিভ ডিজিজটা কিন্তু পড়তে হবে। আমাকে কিন্তু স্কিট ফেস করতে হবে, আমাকে কিন্তু মানে কি বলে এটাকে প্যারাক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া, এটা কিন্তু আমাকে ফেস করতে হবে। একটা বাচ্চা ছোট সকালবেলা ব্রাউন ইউরিন নিয়ে আসে, তার আর অন্য কোনো সমস্যা নাই, আপনার হঠাৎ করে আসতে পারে পিকুলিয়ার সিম্পটম নিয়ে, তাহলে আমাকে কিন্তু এই কারণে ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার আন্ডাররেটেড একটা টপিক, এটা কিন্তু পরীক্ষার হলে দেখে যেতে হবে। পাশাপাশি আমার যে বেসিক নলেজ ইমিউনোলজি থেকে, অ্যান্টিবডি গুলোর ফাংশন, অ্যান্টিবডি গুলোর স্ট্রাকচার, অ্যান্টিজেনস, গ্রাফট রিজেকশন, এগুলো মোটামুটি সবার জন্য সমান, এগুলো জানতে হবে। জেনেটিক্স দেখেন, জেনেটিক্সে এটা কিন্তু পেপার 1 এও ফেস করতে হবে, পেপার 3 তেও ফেস করতে হবে। তো জেনেটিক্স থেকে রিভিশন দেওয়ার সবথেকে সহজ উপায় হচ্ছে আগে মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের এক্সাম্পল গুলো এবং ক্যারেক্টারিস্টিক্স গুলো ঠাটা করে মুখস্থ করে রিভিশন দিয়ে ফেলা। মেন্ডেলিয়ান যে ডিসঅর্ডার গুলো আছে, অটোসোমাল ডমিনেন্ট, রিসেসিভ আর এক্স লিঙ্ক রিসেসিভ, এই তিনটা, বাকি যে এক্স লিঙ্ক ডমিনেন্ট, ওয়াই লিঙ্ক এগুলো ভেরি রেয়ার। সুতরাং ওই তিনটার অটো এডি এআর আর এক্সআর, এই তিনটার কিন্তু আপনার ক্যারেক্টারিস্টিক্স এবং এক্সাম্পল প্রথমেই রিভিশন দিয়ে ফেলবেন, 10 মিনিটের বেশি লাগবে না। এরপরে দেখবেন তিনটা সিনড্রোম একদম টানা টনটনা মুখস্থ করে ফেলবেন, ডাউন সিনড্রোম, ক্লিনফিল্ডার সিনড্রোম এবং আপনার হচ্ছে টার্নার সিনড্রোম। এরপরে আপনি যদি পারেন তখন আপনি এডওয়ার্ড ধরেন, আপনি এরপরে পাটাও ধরেন, আপনি এরপরে ডাইজর্স ধরেন, এরপরে আপনি প্রাডার উইলি অ্যাঞ্জেলম্যান ধরেন। এগুলো হচ্ছে মানে পড়তে পারলে ভেরি গুড, এক্সিলেন্ট, হ্যাঁ, কিন্তু রিভিশন দিবেন এই তিনটার কোনো কিছু বাদ দেওয়া যাবে না, একদম আগা টু গোড়া সবই পড়তে হবে, ডাউন, টার্নার এবং ক্লিনফিল্ডার। পাশাপাশি জেনেটিক্সে কিছু মানে ইনভেস্টিগেশন, এটা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন পেডিয়াট্রিক্সে লাগবে, যেমন ক্যারিওটাইপিং, এটা আপনার লাগবে। হ্যাঁ, একটা বাচ্চা অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া নিয়ে একটা নিউবর্ন বেবি আসছে, আপনি কোন কোন জেনেটিক ডিসঅর্ডার সন্দেহ করবেন, আপনাকে ক্যারিওটাইপিং ভালো করে জানতে হবে, বার বডি আপনাকে ভালো করে জানতে হবে, আপনি অ্যান্টিনেটাল কোন কোন টেস্ট করবেন, আপনার একটা বাচ্চার জেনেটিক ডিসঅর্ডার নিয়ে পৃথিবীতে আসতে পারে, এই কারণে আপনি মানে কোন কোন অ্যান্টিনেটাল টেস্ট করতে পারেন সেগুলো আপনাকে ধারণা রাখতে হবে, মানে সেগুলো সম্বন্ধে ডিটেইলস পড়তে হবে। এই জন্য প্রিনেটাল ডায়াগনোসিস বাদ দেওয়া যাবে না মোটামুটি। আর হচ্ছে এরপরে হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি যখনই আমরা পড়বো অবশ্যই মনে রাখবো যে যে প্যাথোজেনটা আমি পড়বো সেই প্যাথোজেনের শুধু স্ট্রাকচার, মরফোলজিক্যাল মানে ব্যাপার স্যাপার এগুলো মুখস্থ করতে যে একদম আদা জল খেয়ে লাগলাম, কিন্তু আমি রিলিভেন্ট যে ইনফেকশাস ডিজিজ সেটা আমি পড়লাম না, তাহলে কিন্তু হবে না। আমি মিজেলস এর স্ট্রাকচার মুখস্থ করলাম একদম ফার্স্ট টু লাস্ট, মানে আমি সিরিওটাইপ এগুলো মুখস্থ করলাম, কিন্তু আমি মিজেলস এর ক্লিনিক্যাল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া জানি না, আমি মিজেলস এর কমপ্লিকেশন জানি না, তাহলে কিন্তু হবে না।
সুতরাং প্রত্যেকটা প্যাথোজেন আমরা যখন পড়বো তখন রেসপেক্টিভ ক্লিনিক্যাল ডিজিজটা কিন্তু আমরা আবিদ হোসেন মোল্লা স্যারের বই বা এমআর খান বা শীট থেকে দেখে নিব। অর্থাৎ এখানে কিন্তু মাইক্রোবায়োলজি মানেই শুধু বেসিক মরফোলজি না। আমি প্যারাসাইট পড়ছি, আমি হেলমিন্থ পড়ছি, আমি হেলমিন্থের শুধু কোন কৃমি কয়টা ডিম পারে, কোন ডিমটা বাইলস্টেইন, কোন ডিমটা বাইলস্টেইন না, আমি এই সব পড়তে যে মাথা নষ্ট করলাম ভালো কথা, কিন্তু আমাকে কিন্তু অ্যাসকারিয়াসিসের কমপ্লিকেশন পড়তে হবে, আমাকে কিন্তু এন্টারোবিয়াসিসের কমপ্লিকেশন পড়তে হবে। এই ব্যাপারগুলো কিন্তু আমাকে সতর্ক থাকতে হবে। ক্লিনিক্যাল ব্যাপারে বি অলওয়েজ অ্যালার্ট। বেসিক আমার কিছু নলেজ তো লাগবে, এটা সকল ফ্যাকাল্টির জন্য, সকল সাবজেক্টের জন্য, সকল ধরনের পরীক্ষার জন্য এই জিনিসগুলো আমাকে মাথায় নিয়ে তারপর যাইতে হবে। এক্সোটক্সিন এন্ডোটক্সিন আমি না পড়ে কোন পরীক্ষায় আমি দিতে পারবো না। এক্সোটক্সিন এন্ডোটক্সিনের বেসিক ডিফারেন্স আমি যদি না জানি, দেখেন এগুলো সব যেগুলো জানুয়ারি 19-20 দিয়ে দিছি, এগুলো থেকে প্রশ্ন আসছে। আমি যদি পেডিয়াট্রিক্সে ভ্যাকসিন পড়ে না যাই তাহলে আমার পরীক্ষা দিতে যাওয়াই ঠিক না। ভ্যাকসিনের যদি আগাগোড়া আমি সব না জানি তাহলে আমি যেতে পারবো। সিস্টেমিক ব্যাকটেরিওলজি থেকে যেসব ব্যাকটেরিয়া গুলো গুরুত্বপূর্ণ আমি শুধু সেইগুলো এখানে দিয়েছি, যেগুলো থেকে বেশিবার পরীক্ষায় আসে এবং যেগুলো সব সময় আমাকে জানতে হবে। মোস্ট ফ্রিকোয়েন্টলি একটা পেডিয়াট্রিশিয়ানকে ডিল করতে হবে সেই ডিজিজগুলো, সেই ব্যাকটেরিয়াগুলো আমি জাস্ট এখানে করছি। এগুলো কিন্তু সবই বিসিপিএস এর সিলেবাস থেকে নেওয়া, এগুলো সবই বিসিপিএস এর সিলেবাসেরই অংশ। আমি এখান থেকে অতিরিক্ত গায়ের জোরে কিছু দেই নাই, সবই বিসিপিএস এর সিলেবাস হুবহু দেয়া আছে, অলমোস্ট হুবহু দেওয়া আছে। বেসিক ভাইরোলজি থেকে আমাকে এগুলো জানতে হবে। ভাইরাল ডিজিজ গুলো দেখা গেছে রিসেন্ট মানে ইয়ার্স গুলাতে ব্যাকটেরিয়াল ডিজিজের থেকে ভাইরাল ডিজিজ আর হেলমিন্থিক প্যারাসাইটিক ডিজিজ এগুলোর থেকে বেশি প্রশ্ন আসতেছে। অর্থাৎ আমি কিন্তু এই ব্যাকটেরিয়া পড়তে যে স্টেপটোস্টেফাইলো পড়তে যে শহীদ হয়ে গেলাম, কিন্তু আমি ভাইরাল ডিজিজ পড়লাম না, প্যারাসাইট পড়লাম না, তাহলে আমি কিন্তু আমার হবে না। সুতরাং এখান থেকে দেখেন এই যে এইচআইভি থেকে প্রশ্ন আসছে, ডেঙ্গু থেকে প্রশ্ন আসছে, মিজেলস, সবগুলো, হেপাটাইটিস, সবগুলো থেকে প্রশ্ন আসছে। এবং আমাকে কিন্তু অবশ্যই আবারও বলছি ক্লিনিক্যাল মানে নরমাল বেসিক মাইক্রোবায়োলজি যখন পড়বো পাশাপাশি ক্লিনিক্যাল গুলাও পড়ে যাব। প্যারাসাইটিক ডিজিজ এখান থেকে আসছে, প্যারাসাইটিকের 5 এটা রিভিশন দেওয়া কোনো ব্যাপারই না, 1 ঘন্টায় প্যারাসাইটোলজি রিভিশন দেওয়া যায়। মানে যখন এটা অবশ্যই আপনাদের পুরো সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর, মানে এটা প্রথমেই তো আর সম্ভব না। সুতরাং এই 5টা প্রোটোজোয়া আর 5টা হেলমিন্থ পড়ে পরীক্ষার হলে গেলে এই 10টার বাইরে কোনো কিছুই আসে না, কোনো কৃমি পরীক্ষায় আসে না। এটা রিভিশন দেওয়া কোনো ব্যাপারই না, ভয়ের কোনো কারণই নাই। মাইকোলজি থেকে খালি আসে ক্লাসিফিকেশন আর 2-1টা ফাঙ্গাসের ডিটেইলস, ক্যান্ডিডা আর 2-1টা আছে ওই ডিটেইলস, আর বাকি কোনো ফাঙ্গাসের ডিটেইলস আসে না। এবার দেখেন আমি যেটা বললাম ক্লিনিক্যাল পার্ট ফর অল পেপারস, ইয়েস অল পেপারস। আমি আবারও মনে করাই দিলাম, যেমন এখানে পেপার 1-এ ক্লিনিক্যাল কোশ্চেন আসছে অ্যানাটমি, বাট ক্লিনিক্যাল কোশ্চেন আসছে কিডনি, যে কিডনিতে একটা টিউমার হয়েছে, এটা উইন্স টিউমার, প্রবাবলি সিনারিও দিয়ে মিল করানোর জন্য এটা উইন্স টিউমার দিয়ে কিডনি করানো হয়েছে। পেপার 2-তে দেখেন ফিজিওলজি, ইডিমা, ওই যে সেই ইডিমা আমি দেখাইছি, কিন্তু ইডিমার যে বেসিক সেটা কিন্তু নেফ্রোটিক সিনড্রোমের সাথে লিংক করে আমাকে দিছে যে ইডিমার কোন মেকানিজমটা অ্যাপ্লিকেবল ফর নেফ্রোটিক সিনড্রোম, পেপার 2-তে আসছে। এরকম আমাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে বেসিক সাবজেক্ট পড়ার সময়। আর কোনো কিছু বুঝতে না পারলে যে আমি কি পড়বো, কোথা থেকে পড়বো, কিচ্ছু করতে হবে না, খালি জেনেসিস যে তালে যাচ্ছে, যে শিডিউলে যাচ্ছে, যেই প্যাটার্নে চলে যাচ্ছে, আপনি জাস্ট ফলো করে যান, প্রত্যেকটা ডিরেকশন ইন্ডিকেশন ফলো করে যান, আপনার আর মানে ফাম্বল হতে হবে না। হাউ টু ক্যাচ দ্য ট্রিক্স, দেখেন এখানে দেখেন রেগুলার পারফরম্যান্স ইন প্র্যাকটিস এক্সাম, রেগুলার পারফরম্যান্স ইন প্র্যাকটিস এক্সাম। আমি পরীক্ষা দেওয়ার তাই দিলাম, এটা করলে হবে না। আমাকে প্রত্যেকটা ছোট ছোট পরীক্ষাতেও আমার ব্যাচের মধ্যে 5-এর মধ্যে থাকতে হবে। যদিও এটা নিজের সাথে নিজের পরীক্ষা, কিন্তু তারপরও এখানে আমার একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হচ্ছে কিনা, আমি কি অপটিমাইজেশন ডেভেলপ করলাম কিনা, এটা বোঝার জন্য হলেও আপনাকে প্রত্যেকটা ব্যাচের মধ্যে, আরে আমি তো 100-এর মধ্যে 70% ভাই আমি পেয়ে গেছি, আমার 50 মার্কের পরীক্ষা হয়েছে, আমি তো ভাই 38 পেয়েছি, হবে না, এটা বুঝতে হবে না। আপনি আপনার ব্যাচের মধ্যে 5-এর মধ্যে আছেন কিনা, 10-এর মধ্যে আছেন কিনা, এটা আপনাকে করতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনার পজিশন মানে আগানোর চেষ্টা করতে হবে। এবং এখানে যেহেতু এখন অনলাইন সিস্টেম, আমি আবারও মনে করাই দিতে চাই যে অনেকে এখন অনেক রক্ত গরম, একটা কোর্স শুরু করার সময় অনেকের অনেক এক্সাইটমেন্ট থাকে, রক্ত গরম থাকে। 2-1 মাস পরেই কিন্তু দেখবেন যে এপ্রিল মাসে তো রমজান চলে আসবে, পড়াশোনা, এরপরে আবার ঈদ হবে, কত মানে এর মধ্যে ভাইয়া পড়তে পারতেছি না, এই সমস্যা সেই সমস্যা। তার পাশাপাশি পার্সোনাল অনগোয়িং প্রবলেম তো আছেই।
এর মাঝখান দিয়ে মরার উপরে খাড়ার ঘা হচ্ছে এখন অনলাইন সিস্টেম। সুতরাং আমি পরীক্ষা দিচ্ছি কিনা আমি কিন্তু এখন আমি মানে ঘরে ঘরে যে আমি কিন্তু খোঁজ নিতে পারবো না যে কে ফাঁকিবাজি দিচ্ছি, কে পড়া জমায় রাখতেছি আর কে পরীক্ষা দিচ্ছি। আমার তো পড়া হয় নাই, আমি মানে পরীক্ষাতে এখন তো 50 মার্কের পরীক্ষা দিলে আমি 10 পাবো। হ্যাঁ, পরীক্ষা দিলে আমার পজিশন আসবে 78, তাহলে আমি পরীক্ষাটা না দিই। এই যে এরকম টেন্ডেন্সি এগুলাকে আমি যদি আমরা মানে যদি ঠেকাইতে না পারেন, অবচেতন টেন্ডেন্সি এগুলো যদি ঠেকাইতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের সিট হারাবো। আমি আবারও মনে করে দিচ্ছি, যতজন মানে ক্যান্ডিডেট এফসিপিএস এ কিন্তু ইট ইজ ভেরি মাচ ইজি টু ক্র্যাক ডাউন এভরি সিট। আপনি কিন্তু প্রত্যেকেই 100 জন পরীক্ষা দিলে 100 জনই চান্স পাওয়ার ক্ষমতা আপনাদের আছে। সকল মানে মানে ইয়াটা হচ্ছে আপনাদের নিজেদের উপর। এরপরে বলেছে যে সকল টপিক পরীক্ষার সকল সাব টপিক কভার হয়েছে কিনা এটা এনশিওর করে পরীক্ষার হলে ঢুকবেন। পেপার 1 মানে পেপার 1 পরীক্ষা দিতে যাচ্ছেন, লিভার বায়োপসির কন্ট্রাইন্ডিকেশন জানেন না, স্যার কোন ভাইয়া কোন বইতে আসি পাই না মানে বুঝি না, রেনাল বায়োপসির কন্ট্রাইন্ডিকেশন বুঝি না, তাহলে তো আপনি একটা স্টেরয়েড রেজিস্ট্যান্ট নেফ্রোটিক সিনড্রোম তার রেনাল বায়োপসি করবেন, অথবা আপনার লুপাস নেফ্রাইটিস সন্দেহ করতেছেন রেনাল বায়োপসি করবেন। আপনি যদি কন্ট্রাইন্ডিকেশন না জানেন তাহলে তো আপনি সব বাচ্চাকে রেনাল বায়োপসি করবেন। তাহলে এরকম আমরা আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকটা সাব টপিক আন্ডাররেটেড টপিক এই যে অ্যালার্জেন গুলো এগুলো কিন্তু পরীক্ষার হলে প্রত্যেকটা সিলেবাস কভার হয়েছে কিনা মানে আবার এনশিওর করে তারপরে পড়বো। ট্রাই টু মেইনটেইন নোটস অফ ইওর ওন। সবাইকে একই ডেমো দিচ্ছে, সব ভাইয়া আপুরা একই ক্লাস নিবে, একই ডেমো দিবে, একই পরীক্ষায় সবার জাজমেন্ট হবে। এর বাইরেও প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি, একটা প্ল্যান, একটা নোট খাতা, একটা প্যাটার্ন মানে ফলো করতে হবে, তৈরি করে ফেলতে হবে। কেউ আছে যে বই দাগায় পড়েন, কেউ আছে বই একেবারে মার্কার দিয়ে দাগান, কেউ আছে কলম দিয়ে দাগান, কেউ বইতে অ্যাটাচ করেন বিভিন্ন জায়গা থেকে শীটের থেকে এগুলো আইনা কাইটা কাইটা আবার লাগান। প্রত্যেকের যে প্যাটার্ন সেই প্যাটার্নের উপর একটা মানে ডেপথ তৈরি করতে হবে, সেই প্যাটার্নের উপর ফেইথ রাখতে হবে, একটা নোট খাতা মেইনটেইন করতে হবে, সবকিছু শীটের সাইডে লিখে রাখতে হবে। এগুলো প্রত্যেকের আলাদা আলাদা হইতে পারে কিন্তু মেইনটেইন করতে হবে। আমার সামনে শুধু বই আছে আমি কিছু করতেছি না তাহলে হবে না। নেভার ফরগেট দ্য রিলেভেন্ট ক্লিনিক্যাল টপিকস ইন ইচ পেপার। অলরেডি 10 বার বলে ফেলছে আমাদের মেন্টররা, এইটা ভুলে যাওয়া যাবে না। বেসিক পড়তে পড়তে শহীদ হয়ে যাওয়া যাবে না। নো কম্প্রোমাইজ উইথ ইউর উইক জোনস। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হলো আমি আমার মনে করেন যে কথার কথা আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমের সমস্যা, আপনি কার্ডিয়াক সাইকেল আপনার কঠিন লাগে। আচ্ছা, মনে করেন আপনার নার্ভাস সিস্টেমের সমস্যা, আপনি ট্র্যাক দেখলে আপনার ইলুশন শুরু হয়ে যায়। আপনি মনে করেন আপনার বায়োকেমিস্ট্রি মেটাবলিজম, ইন্টিগ্রেটেড মেটাবলিজমে আপনার সমস্যা, আপনার মানে সবকিছু মনে হয় যে হায়ারোগ্লিফিক ভাষা, এগুলো মনে হয়, তাহলে আপনার উইক জোন গুলো আপনাকে আগেই কারেক্ট করতে হবে। আপনি যদি মনে করেন ঠিক আছে আমি এপ্রিল, এখনো তো 6 মাস আছে, এপ্রিল মাস মে মাসে যে কারেক্ট করবো না, সমস্যা নেই, আরে এটা তো কঠিন, এটা পরে পড়ি, এটা কঠিন, এটা থাক পরে পড়ি, এইগুলা করলে আপনার মানে আপনি হবেন না। আপনি ওই যে বায়োস্ট্যাটিস্টিক্স এর একটা 10 পৃষ্ঠার একটা শীট আপনি পড়ে যাবেন মে মাসে, আপনি পরীক্ষায় বায়োস্ট্যাটিস্টিক্সে 5টা প্রশ্ন কমন পাবেন, এটা সম্ভব না। সুতরাং আপনাকে আপনার উইক জোন গুলোকে সময় থাকতে থাকতে সর্ট আউট করে একদম সলভ করে ফেলতে হবে, একদম ডাল ভাত বানায় ফেলতে হবে। গো ফর দ্য টার্মিনোলজি দ্যাট অ্যাট লিস্ট কামস টু ইউ। শুনেন, পরীক্ষায় চান্স পাওয়ার জন্য এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন সবাই আমরা নিব, এক্সামের ট্যাকটিক্স আলাদা। আমি আবারও গ্যারান্টি দিচ্ছি সবার আগে পরে চান্স হয়ে যাবে। চান্স ডাজন্ট ম্যাটার। একবার চান্স পাওয়ার পরে বুঝবেন যে ভাইয়া আপনি তো বলছিলেন চান্স পাওয়া মানে খুব সহজ, এবার বুঝতে পারতেছি যে মানে চান্স পাওয়ার পরে এখন কোন দুনিয়ায় আসলাম। হ্যাঁ, এরকম মনে হবে যে বঙ্গোপসাগর থেকে ভূমধ্য সাগরে এসে পড়ছেন। সুতরাং চান্স পাওয়া কিন্তু কোনো ব্যাপার না। আমি আবারও বলতেছি, জাস্ট কিছু মানে মেইন রুলস এন্ড রেগুলেশনস মেইনটেইন করলে, জাস্ট 6 মাসের একটা ইনভেস্টমেন্ট করলে আপনার চান্স হয়ে যাবে। কিন্তু আপনাকে ওই টার্মিনোলজি যা সামনে আসবে সেটাকেই জাস্ট এক্সপ্লোর করতে হবে। আপনি ফিনাইলকিটোনিউরিয়া পড়লেন, গ্যালাক্টোসেমিয়া পড়লেন, এই দুইটা তো ইয়েতে লেখা, বিসিপিএস এর সিলেবাসে লেখা। আপনি অ্যালবিনিজম পড়লেন না, অথবা আপনি লাইসোজোমাল স্টোরেজ ডিজিজ একটা পড়লেন, নিউম্যানপিক ডিজিজ একটা পড়লেন, আর গ্লাইকোজোমাল স্টোরেজ ডিজিজ পড়লেন না, এরকম করলে হবে না। যেটাই আসবে
একটু খুলেও দেখবেন যে এটা কি বলে। হ্যাঁ, আপনার এই ইয়ে আসছে ডাউন সিনড্রোমের মরফোলজিক্যাল ফিচার্স আপনি মুখস্থ করছেন, টার্নারের পড়ছেন, ক্লিনফেল্টারের পড়ছেন, আপনি কষ্ট করে এডওয়ার্ড পাটাও মুখস্থ করছেন, আপনি নুনানটা পড়ে যেতে পারেন নাই। তো বাই চান্স যদি বাই এনি চান্স যদি নুনান থেকে একটা প্রশ্ন চলে আসে, এটা কেউ না পারলে তো আপনি পারবেন, আপনার একটা প্রশ্ন ভুল হবে, কিন্তু এই কঠিন প্রশ্নটা দিয়ে আপনার কাটাকাটি হয়ে যাবে। এই জন্য কোনো কিছুই ফেলনা না, আপনি যে কোনো একটা টপিক পেলে আপনি ইন ডিটেইলস না পড়েন, অ্যাটলিস্ট সেই টার্মিনোলজিটা কি বলে সেটা খেয়াল করবেন। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা আমি আবারও বলেছি, প্রেয়ার্স। আপনি আল্লাহর কাছ থেকে বা ইয়ার কাছ থেকে জিনিসটা আদায় করে নেন, আপনি চেয়ে নেন। আপনি মানে একদম দেদারসে খাচ্ছেন, এটাতেও লাভ নাই। আমার দোয়াও লাগবে, দাওয়াও লাগবে, অর্থাৎ আমার তিনটা জিনিস ফুলফিল হইতে হয় একটা চান্স পাওয়ার জন্য। একটা হচ্ছে আমার অপটিমাম প্রিপারেশন লাগে, একটা অপটিমাম লেভেলের প্রিপারেশন আমার দরকার হয়, প্লাস পরীক্ষার দিনটা ভালো যাওয়া লাগে, অর্থাৎ পরীক্ষাটা ভালোভাবে দিতে হয়, মানে পরীক্ষাটা ভালো হওয়া লাগে। আর 3 নাম্বার, যেটা না হইলে বাকি দুইটা থাকলেও হবে না, সেটা হচ্ছে কপাল, ভাগ্য। সুতরাং আপনাকে এই আল্লাহর কাছে এটা চাবেন, দেখবেন আল্লাহ আপনাকে এটা দিয়ে দিছে। এন্ড লাস্ট যেটা আমি একটা দিছি, যে চুজ এ জব দ্যাট ইউ লাভ এন্ড ইউ উইল নেভার হ্যাভ টু ডু দ্যাট জব। অর্থাৎ এটা হচ্ছে আপনি যদি ভালোবেসে, পছন্দ থেকে, আবেগ থেকে, আপনার ভালো লাগা থেকে কোনো কাজ করেন, কোনো প্রফেশন মেইনটেইন করেন, তাহলে সেটা আপনার কোনো বার্ডেন বা এক্সট্রা প্রেসার আপনার ব্রেইনে দিবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ক্লাসগুলো নিয়মিত করবেন, পরীক্ষাগুলো নিয়মিত দিবেন, মানে 1 to 3 হওয়ার চেষ্টা করবেন, আর ইনশাআল্লাহ সবারই পার্ট 1 পাস হয়ে যাবে। এটা খুবই সহজ একটা পরীক্ষা। ধন্যবাদ ডক্টর আজম মাহাদিকে খুব সুন্দরভাবে আমাদের পেপার 2 এবং পেপার 3 এর বেসিক পার্ট আলোচনা করার জন্য, তার সাথে ক্লিনিক্যালের কিছু অংশ বলেছেন উনি। তো আমি মনে করি আজকের যে আমাদের সিলেবাস ডিসকাশন হলো, এখান থেকে আমার মনে হয় যে সবাই অনেক বেশি উপকৃত হয়েছেন। যারা আমাদের ব্যাচে ভর্তি আছেন তারা তো উপকৃত হয়েছেন, যারা হন নাই তারাও হয়েছেন। তো আমরা আজকের এই ক্লাসটা ওপেন করেছিলাম যে যা আমাদের থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হন, আপনি আমাদের স্টুডেন্ট হন আর না হন। তো এখন কিছু ঘোষণা আছে এই পর্যায়ে। আমরা এই ঘোষণায় যাওয়ার আগে আমরা একটু আপনাদের কাছে জানতে চাইবো যে আজকের সিলেবাস ডিসকাশনের উপরে কারো কোনো কথা আছে কিনা, বা কোনো বিষয় এখনো ক্লিয়ার না, অস্পষ্টতা আছে, বা মনে হচ্ছে যে জিনিসটা একটু বলা দরকার, এরকম যদি কোনো বিষয় থাকে আমাদেরকে আপনারা বলতে পারেন আনমিউট করে। আচ্ছা, আমার মনে হয় তার কারো কোনো কোশ্চেন নেই। তো আমরা কয়েকটা ঘোষণা দিব। এক নম্বর হচ্ছে যে আমাদের ক্লিনিক্যাল যে ব্যাচ, পেডিয়াট্রিক পার্ল ব্যাচ, এই ব্যাচ চালু হচ্ছে আগামী 17 তারিখ থেকে। তো এই ব্যাচে যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচে যারা ভর্তি আছেন তারা তো এই ব্যাচের ক্লাসগুলো পাবেন, এবং যারা শুধু পেডিয়াট্রিক পার্ল ব্যাচে ভর্তি হয়েছেন ক্লিনিক্যাল ক্লাসের জন্য, তাদের জন্য কিছু ইনস্ট্রাকশন আছে। সেটা হচ্ছে যে আপনারা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে পেডিয়াট্রিক ব্যাচ জুলাই 2021, এই গ্রুপটাতে একটু আপনারা জয়েন করবেন। যেহেতু এটা অনলাইন ব্যাচ মানে হচ্ছে যে আপনাকে অনলাইনে সার্ভিসটি নিতে হবে। তো আমরা ম্যাক্সিমাম ইনফরমেশন, ম্যাক্সিমাম ঘোষণাগুলো ফেসবুক দিয়ে গ্রুপে দিয়ে থাকি। তো দেখা যায় অনেকে আছেন যে ফেসবুকে ঢোকেন না বা নোটিফিকেশনটা চেক করেন না, যার কারণে আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস করে যাবেন। এরকম হতে পারে যে আমরা একটা লাইভ ক্লাস নিতে যাচ্ছি হঠাৎ করে, তাহলে আমরা লাইভ ক্লাসের ঘোষণাটা কিন্তু ফেসবুকে দিই, অনেক সময় মেসেজেও দিয়ে থাকি। তো আপনারা একটু ফেসবুকটা চেক করলে আপনাদের জন্য জানাটা অনেক সহজ হবে। তো আমাদের এই যারা পেডিয়াট্রিক পার্ল ব্যাচে ভর্তি হয়েছেন তাদের জন্য আমাদের ইনস্ট্রাকশন 1 নম্বর হচ্ছে যে আপনারা আমাদের ফেসবুক গ্রুপটা জয়েন করবেন, এবং জয়েন করার সময় আমরা কিছু কোশ্চেনের আনসার নিয়ে আপনাদেরকে এই গ্রুপে জয়েন করাবো। সেটা হচ্ছে যে আপনি জেনেসিসের স্টুডেন্ট কিনা, আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, এরপরে আপনার বিএমবিসি নাম্বার, এরপর আপনার কন্ট্যাক্ট নাম্বার, এগুলো আমরা চেক করে তারপরে আমরা আইডেন্টিফাই করবো যে হ্যাঁ আপনি আমাদের রেজিস্ট্রেশন কৃত একজন ডক্টর, তাহলে আমরা আপনাকে অ্যাকসেপ্ট করবো। তো সবাই এই গ্রুপটাতে জয়েন করবেন। অনেকে আছে এমনি শুধু জয়েন দেয়, তো দেখা যায় যে অনেক সময় আমরা মনে করি যে উনি আমাদের রেজিস্ট্রেশন কৃত ডক্টর না, এই জন্য দেখা যায় অনেক সময় ওই পেন্ডিং থেকে যায় মাসের পরে মাস। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের ওই ইনফরমেশন গুলো দিয়ে গ্রুপে জয়েন করার জন্য। এরপরে আমাদের যারা অনলাইন রুলস, যারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি আছেন তারা অলরেডি আমাদের সিস্টেমের সাথে অ্যাডাপ্টেড হয়ে গেছেন, যে আমাদের অনলাইনে আমরা কিভাবে লেকচারটা আপনি ওপেন করবেন, কিভাবে আপনি এক্সামটা দিবেন, কিভাবে আপনি সলভ ক্লাসটা করবেন, এরপরে কিভাবে আপনি ফাইনালি আরো অন্য যে বিষয়গুলো আছে, আমাদের নোটিশ বোর্ডে কিছু ইনফরমেশন দেওয়া থাকে যেটা বলে এসআইএফ, এই জায়গাটাতে অনেকে আছে অ্যাডাপ্টেড হয়ে গেছেন। কিন্তু যারা একদম পেডিয়াট্রিক পার্ল ব্যাচে নতুন ভর্তি হয়েছে তাদের জন্য আমরা একটা নীতিমালা অলরেডি গ্রুপে পোস্ট করেছি,
এটা আপনারা ভালো করে পড়বেন। এখানে খুব সুন্দর করে সবগুলো সিস্টেম দেওয়া আছে যে আপনি কিভাবে লেকচার ওপেন করবেন, কিভাবে এক্সাম দিবেন, কিভাবে সলভ ক্লাসটা করবেন, এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। একবার দুইবার পড়লে আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। এটা আপনাদের জন্য খুবই জরুরি, যেহেতু আপনি অনলাইনে সার্ভিসটি নিচ্ছেন। একদম আমাদের কাছে নতুন শুনতেছেন, অবজার্ভ করতেছেন, তাদের জন্য ঘোষণা হচ্ছে যে আমরা কেউ যদি একদম নতুন করে শুরু করতে চান যে আমি পেডিয়াট্রিক্সে একদম নতুন ভাবে প্রিপারেশন নিব, তাহলে তাদের জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচ অলরেডি চালু আছে। সেই ব্যাচের কয়েকটা ক্লাস হয়ে গেছে। তো এই ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আমি আগে একবার বেসিকের উপর প্রিপারেশন নেওয়া আছে, জাস্ট ক্লিনিক্যাল ক্লাসগুলো করলে আমার হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য সেটা উন্মুক্ত। আগামী 17 তারিখ থেকে আমাদের ক্লিনিক্যাল ব্যাচ চালু হচ্ছে। সেখানে 14টি ক্লিনিক্যাল ক্লাস হবে এবং ফাইনাল যে ক্লাসটা সেটি হচ্ছে টিপস ক্লাস। ওখানে আমরা ফাইনালি বিসিবিএস এর যে কোশ্চেন আছে এই কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাকে একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করি। সেই ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন। অনেক এই ব্যাচে আসলে ক্লিনিক্যাল ব্যাচ এমন ভাবে সাজানো আছে, এই ব্যাচে যদি আপনি পড়েন এখানে আপনার বেসিকের অংশটা প্রায় 70 থেকে 80% হয়ে যাবে। কারণ এখানে আমাদের কিছু অ্যানাটমি স্পেশাল, ফিজিওলজি স্পেশাল, প্যাথোলজি স্পেশাল এরকম কিছু ক্লাস আছে। ওই স্পেশাল ক্লাসগুলোতে কিন্তু আমরা মোটামুটি ওই বেসিকের অংশটা আলোচনা হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু এই ক্লিনিক্যাল ব্যাচ দিয়ে অনেকটা অংশেই আপনার প্রিপারেশনটা সম্পন্ন করতে পারবেন। সিলেবাসের বিষয়ে অনেকেই বলছেন কোথায় পাবেন, কিভাবে পাবেন। এই সিলেবাসটা আপনি সবচেয়ে ভালো হয় বিসিবিএস এ গিয়ে একটু ঘুরে আসলে আপনাদের কনফিডেন্সটা একটু বাড়বে। তো বিসিবিএস এ গিয়ে সিলেবাসটা কালেকশন করতে পারলে আপনাদের জন্য খুবই ভালো হয়। পড়ায় আপনাদের আগ্রহ বাড়বে এবং আপনার কাছে একটা মনে হবে যে না আমি একটা বিসিবিএস এর সাথে একটা অ্যাটাচমেন্ট হলো, যেহেতু আলটিমেটলি ওখানে আমাদের যাইতেই হবে। তো বিসিবিএস থেকে নিতে পারলে সবচেয়ে ভালো। আর যেহেতু মনে হচ্ছে যে না ওটা আপনার দূরে মনে হচ্ছে, যে বাসার কাছে হচ্ছে কাটাবন সেন্টার, তাহলে এখান থেকে এসেও আপনি এই সিলেবাসটা কালেকশন করে নিতে পারবেন। ইভেন আজিজেও আমার মনে হয় যে এই সিলেবাসগুলো পাওয়া যেতে পারে, খোঁজ নিন। জেনেসিসে আপনি পাবেন, জেনেসিসে সেটা নিয়ে যাবেন। আর হচ্ছে যে ফাইনালি একটা কথা বলে আমরা শেষ করব। অনেকে আছেন যে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন শুরু করবেন কিনা, বা বিসিএস এর পরে শুরু করি, আরেকটু পরে শুরু করি, সমস্যা নেই, জুলাই মাস তো অনেক দেরি আছে। আপনি যেহেতু জুলাই 2021 সেশনের পরীক্ষার্থী হন, পেডিয়াট্রিক্স এর পার্ট 1 দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখন থেকে শুরু করতে হবে। আমরা জানি যে আমাদের বিসিপিএস এর যে সিলেবাস এবং আমাদের যে কারিকুলাম, আমরা যেভাবে কোর্স প্ল্যানটা সাজিয়েছি, এটার জন্য আপনাকে ন্যূনতম 6 মাস সময় দিতেই হবে। এর কম যদি আপনি দিতে চান তাহলে আপনার প্রিপারেশনটা পূর্ণাঙ্গ হবে না, সম্পূর্ণ হবে না। তো আপনি যদি সিরিয়াসলি জুলাই 2021 সেশনে পরীক্ষা দিতে চান এবং আপনি যদি মনে করেন যে না আমার জুলাই পার্ট 1টা হওয়া দরকার, তাহলে অবশ্যই আপনাকে এখন থেকে আজকে থেকেই শুরু করতে হবে। তো আপনাদের সেই শুরু করার আশায় আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করব। আর যদি এরপরও যদি আমাদের কোনো বিষয়ে আপনাদের কোয়ারি থাকে, জানার থাকে, আমাদের ফেসবুক গ্রুপগুলোতে আপনারা কমেন্ট করবেন। আমাদের যে কোনো বিষয়ে আমরা আপনাদেরকে ইনফর্ম করব। আর হচ্ছে যে আপনাকে অবশ্যই হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। 6 মাস পরিশ্রম আপনাকে করতেই হবে, একটা ডেডিকেশন আপনার লাগবেই। এটা আপনি কখন দিবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে। তো আপনাদের সবাইকেই আমরা সাদরে আপনারা আমন্ত্রিত। জেনেসিস আপনাদের জন্য সব সময় ওপেন, জেনেসিসের দরজা আপনাদের জন্য সব সময় খোলা। জেনেসিসের মেন্টররা খুবই কি বলবো, খুবই মিশুক প্রকৃতির। আপনাদের যে কোনো কোশ্চেন, যে কোনো কোয়ারি থাকলে, অনেক বিষয় আছে যে অনেক কঠিন মনে হয়, কিন্তু দেখবেন যে একজন মেন্টরের সাথে কথা বলার পরে দেখবেন বিষয়টা আপনার অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। তো সেই জন্যই আমরা এই জন্যই আমাদের এই লাইভ প্রোগ্রামগুলো করা, যে আপনারা মেন্টরের সাথে সরাসরি কথা বলবেন, কোনো কোয়ারি থাকলে জানার চেষ্টা করবেন এবং কোনো কনফিউশন থাকলে দূর করার চেষ্টা করবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। জেনেসিস আপনাদের পথ চলায় সবসময় আপনাদের পাশে থাকবে। ইনশাল্লাহ আপনারা জেনেসিসের সাথে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আগামী জুলাই সেশনে আপনাদের ভালো একটা রেজাল্ট আশা করে আমরা আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।